বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল জানাচ্ছি এবং তোমরা যারা ভোরের পাখি হয়ে আজকের ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইংলিশ টেক্সট বুকের ক্লাস। এবং তোমরা জানো যে ইংলিশ টেক্সট বুক তোমাদের কতটা ইম্পর্ট্যান্ট। আমরা জানি পাঠ্য বইয়ের বাহিরে অনেক বেশি আমরা অনেক জায়গায় আজে বাজে যত জিনিস আছে আমরা পড়াশোনা করে থাকি। বাট আমাদেরকে অবশ্যই অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট বুককে প্রাধান্য দিতে হবে। ইংলিশ টেক্সট বুকের একটা গুরুত্বপূর্ণ পয়েম নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে একটু বলো তোমরা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। যদি শুনতে পাও তাহলে অবশ্যই অবশ্যই যে কাজটা করবে সেটা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে মেনশন করবে, জানিয়ে দিবে এবং তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিবে। ঠিক আছে? ওকে। সো আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে যে আমাদের ইংলিশ টেক্সট বুকের হিউম্যান রিলেশনশিপ যে ইউনিট রয়েছে, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ নামক লেসন, পয়েম হচ্ছে দোজ উইন্টার সানডেজ বাই রবার্ট হেইডেন। ওকে, রবার্ট হেইডেনের একটা বিখ্যাত পয়েম রয়েছে এবং এই পয়েমটা তোমরা অনেকে হয়তো পড়েছো, আবার অনেকে হয়তো পড়তে গিয়ে বুঝতেছো না বা অনেকে পড়োই না। ঠিক আছে? সো তোমাদের জন্য একটা সমাধান নিয়ে আমি হাজির হয়েছি। সবাই যে কাজটা করবা তোমাদের সবার টাইমলাইনে অথবা তোমাদের যারা বন্ধুরা রয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই কি করবেন, শেয়ার করে জানিয়ে দিবে, মেনশন করে জানিয়ে দিবে। আমি চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। সো অনেকে হয়তো ক্লাসটি খুঁজে পাচ্ছে না, একটু মেনশন করে দাও সবাইকে। এবং এই ক্লাসে তোমরা আজকের পয়েমের একেবারে খুঁটিনাটি সবকিছু বিষয় আলোচনা করতে পারবে। তো আমাদের মেইন প্রবলেম হয় যেটা, সেটা হচ্ছে আমাদের ইংলিশ টেক্সট বুক পড়তে গিয়ে নিজেরা যখন পয়েম পড়ি তখন আসলে অনেক কিছু বুঝি না। কারণ কবিতায় এত এত বেশি রস কস দিয়ে কবিতা লেখা হয়, এত বেশি রূপক অর্থ ব্যবহার করা হয়, এত বেশি অনুপ্রাস থাকে যেটা আসলে আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টেক্সট বুককে একেবারে সহজভাবে পানির মতো করে আমরা শেখার চেষ্টা করব। আমি তোমাদেরকে একবারে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ থেকে শুরু করে যা যা লাগে সবকিছুই শিখিয়ে দিব। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আমি একটু 30 সেকেন্ড সময় নিচ্ছি কারণ একটু শেয়ার করে দিতে হচ্ছে, অনেকে হয়তো খুঁজে পাবে না। ওকে, আসো তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে দোজ উইন্টার সানডেজ। ঠিক আছে? ওই শীতের রবিবারগুলো। ঠিক আছে? এই পয়েমের নাম হচ্ছে দোজ উইন্টার সানডেজ, মানে হচ্ছে ওই সকল শীতের রবিবারগুলো। ঠিক আছে? আচ্ছা, এই রবিবারের বিষয়টা আমি তোমাদেরকে একটু শুরুতেই আলোচনা করে নেই। রবিবারগুলো হচ্ছে ওয়েস্ট, পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা দিকে রবিবারগুলোতে আমরা যেরকম শুক্রবারগুলোতে আমাদের বাংলাদেশে শুক্রবারে আমাদের উইকেন্ড হয় বা বন্ধের দিন হয়, সাপ্তাহিক বন্ধের দিন হয়, ঠিক তেমনি আহ, পশ্চিমা দেশগুলোতে বা পশ্চিমা কালচারে রবিবার হচ্ছে সপ্তাহে ছুটির দিন। সো এটাই বলা হয়েছে দোজ উইন্টার সানডেজ, যে ওই শীতের রবিবারগুলোতেও। ঠিক আছে? এখন অনেকে বলে যে ভাইয়া সানডেজ আমরা তো শুনে আসছি স্যাটারডে, সানডে, মানডে, বাট এখানে সানডেজ কেন হলো? আচ্ছা, মনে রাখবে এই সানডেজ বলতে এখানে প্রত্যেকটা রবিবারকে বুঝিয়েছে, সবগুলো রবিবারকে বুঝিয়েছে। ওকে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই কবিতার পুরো বিষয়গুলো আলোচনা করব এমন ভাবে যাতে করে আমাদের পুরো কবিতাটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি। ওকে। আচ্ছা, সো সবাই চলে আসো আমাদের এই কবিতার একেবারে যেই লেখক বা কবি আছেন তার সম্পর্কে একটু জানা দিয়ে শুরু করে। দেখো, রবার্ট হেইডেন। আচ্ছা, রবার্ট হেইডেন এই লোকটা সম্পর্কে আমরা একটু জানবো। যদিও যারা আমরা খেলা প্রেমী, ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেট দেখতাম, মানে আমাদের শৈশব কৈশোরে ম্যাথু হেইডেন নামে একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ছিল। তো আমার কাছে এই লোকটাকে যখন পড়াই, এই লোকটাকে নিয়ে যখন আলোচনা করি, মাথার ভিতরে শুধু ম্যাথু হেইডেন আছে। সো যাই হোক, ম্যাথু হেইডেনের কথা বাদ দিয়ে আমরা চলে যাই রবার্ট হেইডেন। এই রবার্ট হেইডেন সম্পর্কে যদি আমরা জানি, এই রবার্ট হেইডেন জন্মগ্রহণ করেছেন 1913 সালের 4ই আগস্ট এবং মৃত্যুবরণ করেছেন 1980 সালের ফেব্রুয়ারির 25 তারিখ। তিনি একজন আমেরিকান পয়েট, অ্যাসেইস্ট অ্যান্ড এডুকেটর। তার মানে তিনি একজন আমেরিকার কবি, তারপর হচ্ছে
প্রবন্ধকার এবং তিনি শিক্ষাবিদ। তিনি শিক্ষাবিদ। তো তার সম্পর্কে একটু জেনে নেই, এগুলো তোমাদের মেইন বইতে আছে। যে তিনি হচ্ছে হি সার্ভড অ্যাজ কনসালটেন্ট ইন পোয়েট্রি টু দ্য লাইব্রেরি অফ কংগ্রেস। তার মানে হচ্ছে তিনি হচ্ছে কংগ্রেসের কবিতার পরামর্শদাতা ছিলেন ফ্রম 1976 টু 1978, 1976 থেকে 1978 সাল পর্যন্ত। এগুলা জাস্ট একটু দেখে নিবা, যাতে করে তোমার এমসিকিউ বা রিটার্ন যেভাবে আসুক তোমরা সেভাবে অ্যান্সার করতে পারো। আর আমি আজকের ক্লাসে তোমাদেরকে এমসিকিউ এবং রিটার্ন দুইটাই হচ্ছে পড়িয়ে দিব এই কবিতা থেকে। সো এই কবিতা তোমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এইখানে তোমরা যে কাজটা করবা সেটা হলো অবশ্যই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা মনোযোগ সহকারে শুনবা। ইনশাল্লাহ এই কবিতা তোমার নেক্সট বার পড়া লাগবে না, ঠিক আছে? তার মানে এইখানে আমি যেটা বলছিলাম যে 1976 থেকে 1978 সাল পর্যন্ত তিনি হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেসে কবিতার পরামর্শদাতা ছিলেন। আর রোল টুডে নোন অ্যাজ ইউএস পয়েট লরিয়েট, যেটাকে বলা হয় ইউএস এর পয়েট লরিয়েট বা জাতীয় কবি। হি ওয়াজ দ্য ফার্স্ট আফ্রিকান আমেরিকান রাইটার টু হোল্ড দ্য রেসপন্সিবিলিটি। তার মানে তিনি আফ্রো আমেরিকা মানে আফ্রিকান আমেরিকান লেখক যিনি এই দায়িত্ব পালন করেন, এবং তিনি ছিলেন প্রথম। ওকে, সো এখানে জাস্ট তার সম্পর্কে একটু জানতে হবে। হি এক্সপিরিয়েন্সড আ চ্যালেঞ্জিং আপব্রিঙ্গিং আই ইস্যুস। তার ছিল বা তিনি ছিলেন কঠিন মানে তিনি হয়েছিলেন কঠিন শৈশব ও চক্ষু সমস্যার। তার মানে হচ্ছে তার শৈশবে এবং তার চক্ষু নিয়ে ইস্যু ছিল, এই বিষয়টা এখানে বলা হয়েছে। এরপরে দেখো, হি মিসড a father's tender love because he was partially raised by foster parents। খেয়াল করে দেখো, এই কবিতাটা যদিও বাবাকে নিয়ে, এই কবিতাটা যদিও কবি লিখেছেন বাবাকে নিয়ে, বাট এইখানে একটু খেয়াল করে দেখো যে হি মিসড আ ফাদার্স টেন্ডার। তার মানে হচ্ছে টেন্ডার বলতে হচ্ছে ভালো, স্নেহময় ভালোবাসা। যে তিনি পিতার স্নেহময় ভালোবাসা থেকে বঞ্চিত হন, কারণ তিনি আংশিকভাবে পালক পিতার দ্বারা বড় হন, ঠিক আছে? সো এই কবিতাটা পড়তে গিয়ে যখন আমরা বুঝবো, তখনই তুমি বুঝতে পারবে যে আসলে তার কবিতাটা লেখা হচ্ছে বাবাকে নিয়ে, বাট হচ্ছে বাবার স্নেহময় ভালোবাসা থেকে সে কিন্তু বঞ্চিত ছিলেন। আচ্ছা, আমেরিকান অথর হেইডেন হু ওয়াজ ব্ল্যাক রোট অন ব্ল্যাক কালচার অ্যান্ড হিস্ট্রি। সো এখানে একটু খেয়াল করে দেখো, তিনি আমেরিকান, যেহেতু ব্ল্যাক পয়েট, এবং তিনি আমেরিকার কালো সংস্কৃতি, কৃষ্ণাঙ্গ এবং ইতিহাস নিয়ে লিখেছেন। ওকে, সো যাই হোক, উনি সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এখন কথা হচ্ছে আমাদের মূল আলোচনা। খেয়াল করে দেখো, সবাই একটু মনোযোগ দিবে। মেইন আলোচনায় চলে এসেছি, আমাদের যে কবিতাটা সেই কবিতাটাতে চলে আসছি। ওকে, সবাই যে কাজটা করবে, সকাল সকাল যারা চলে এসেছো ক্লাসে, সবাই একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও আমাদের ক্লাসটাতে জয়েন হতে। অনেকে হয়তো ক্লাস খুঁজে পাচ্ছে না, তোমাদের সবাইকে বলবো এই কাজটা সবাই একটু করবে, ঠিক আছে? ওকে, আসো আমাদের মূল আলোচনায় আমরা চলে আসছি। আমাদের কবিতার একবারে প্রথম লাইন আমাদের হচ্ছে সানডেজ টু মাই ফাদার গট আপ আর্লি। খেয়াল করে দেখো, সবাই একটু মনোযোগ দিবে এবং সবাই বইয়ের ভিতরে লিখবে সবাই। বইতে যাদের কাছে বইটা আছে, ইএফটি বেসিক হ্যাক্স কাদের কাছে আছে একটু আমাকে জানাও। যদি বেসিক হ্যাক্স বইটা থাকে, মানে হচ্ছে এই লাল ভালোবাসা যদি থাকে, দেখো এই এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমাদের এই বইটাই যথেষ্ট। যাদের কাছে এই লাল বইটা আছে, লাল ভালোবাসাটা আছে, সেটা নাও এবং সেটাতে দাগিয়ে দাগিয়ে পড়ো। কারণ হচ্ছে এখানে খুব সুন্দরভাবে আমরা পড়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, সো আমি তোমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে বলবো সেটা হচ্ছে, সবাই রেডি হও। ওকে, সবাই রেডি হয়ে যাও, কি নিয়ে? খাতা কলম নিয়ে এইখানে আসো। আমরা শুরুতেই যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে সানডেজ। দেখো, আমরা এই সানডেজ সম্পর্কে যখন বলেছিলাম একেবারে শুরুতে, সানডে মানে হচ্ছে রবিবার, আর সানডেজ মানে হচ্ছে রবিবার গুলোতে, ঠিক আছে? রবিবার গুলোতে সানডেজ মানে হচ্ছে কি, রবিবার গুলোতে। তো আমাদের এখানে যে জিনিসটা বুঝতে হবে, এইখানে আমরা সবাই খেয়াল করব, এটা হচ্ছে অবশ্যই নাউন, এটা হচ্ছে কি নাউন। এবং এইখানে কেন সানডেজ হয়েছে, মানে প্রত্যেকটা রবিবার বুঝিয়েছে। আর আমি বললাম তোমাদেরকে যে যেগুলো হচ্ছে পশ্চিমা দেশ, সেই দেশগুলোতে আমরা যেরকম শুক্রবার সপ্তাহের ছুটির দিন কাটাই, বাট ওই দেশগুলোতে সপ্তাহের ছুটির দিন হচ্ছে রবিবার। সো এখানে এটাই বলা হয়েছে যে রবিবার গুলোতেও, এই যে ও টু মানে ও, মানে রবিবার গুলোতেও মাই ফাদার আমার বাবা গট আপ আর্লি। এখানে সানডেজ হচ্ছে নাউন, এখানে সানডেজ হচ্ছে কি নাউন,
আর স্বাভাবিকভাবে আমরা জানি টু হচ্ছে অ্যাডভার্ব, টু হচ্ছে কি অ্যাডভার্ব, মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ফাদার হচ্ছে কি নাউন। এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস কি হয়, নাউন হয়। তাহলে দেখো সানডেজ, রবিবারগুলোতেও, টু রবিবারগুলোতেও, তার মানে হচ্ছে সানডেজ টু মাই ফাদার, আমার বাবা, গট আপ, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে উঠা। তাহলে গেট আপ, এই যে তোমরা ঘুম থেকে উঠেছ, তার মানে ইউ গট আপ আর্লি, মানে বিফোর, তোমরা একটু আগে কি করেছো, ঘুম থেকে উঠেছো। তার মানে কি হবে, সানডেজ টু মাই ফাদার, আমার বাবা গট আপ, এইটা হচ্ছে ঘুম থেকে উঠতেন। এটা যেহেতু তিনি অতীতকালের দিয়ে সংজ্ঞায়িত করেছেন, অতীতকালে দিয়ে বুঝাচ্ছেন, তার মানে হচ্ছে ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে উঠতেন। তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে। সো এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব প্রিপোজিশন, দ্যাট মিন্স এটা গ্রুপ ভার্বও বলা হয়। গট আপ, তিনি উঠতেন, আর্লি, আর্লি মানে তাড়াতাড়ি, তো এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। সো খেয়াল করে দেখো, সানডেজ রবিবারগুলোতেও মাই ফাদার গট আপ আর্লি, তাহলে আমরা যে বিষয়টা এইখানে পেলাম, বাবার কথা এখানে বলা হয়েছে, এবং বলা হয়েছে এইভাবে যে রবিবারগুলোতে আমার বাবা ভোরবেলায় উঠতেন, ভোরবেলায় উঠতেন বা তাড়াতাড়ি উঠতেন। এখানে ভোরবেলা বলতে পারো, তাড়াতাড়ি বলতে পারো। সো আশা করি তোমরা প্রথম লাইনটা একবার পোস্টমর্টম করে ফেলেছো। এখানে সানডেজ হচ্ছে নাউন, টু হচ্ছে অ্যাডভার্ব, মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ফাদার হচ্ছে নাউন, গট আপ দ্যাট মিন্স গ্রুপ ভার্ব বলতে পারি, এখানে গেট আপ যেটার পাস্ট ফর্ম, এন্ড দেন আমরা দেখতে পাচ্ছি আর্লি হচ্ছে কি অ্যাডভার্ব বা তাড়াতাড়ি ভোরবেলায়, সময় বোঝাচ্ছে। অ্যাডভার্ব অফ কি ভাইয়া, টাইম, অ্যাডভার্ব অফ কি টাইম। তার মানে হচ্ছে এইখানে আমাদের যে জিনিসটা বুঝিয়েছে, পিতার যেই নিরলস পরিশ্রম, খেয়াল করে দেখো এইটাতে, এই প্রথম লাইনে কি বুঝিয়েছে, একজন পিতার নিরলস পরিশ্রম, নিরলস, সবাই লিখে ফেলো, সবাইকে আবার বলছি, এগুলো কিন্তু থাকবে না, ঠিক আছে, থাকবে না, থাকবে না কিন্তু। নিরলস পরিশ্রম ও দায়িত্ববোধকে বুঝিয়েছে, ও দায়িত্ববোধকে বুঝিয়েছে, যে একজন বাবা দায়িত্ববোধ। দেখো খেয়াল করে দেখো, সবাই একটু লিখে নাও যে প্রথম লাইনে কি বুঝিয়েছে, পিতার নিরলস পরিশ্রম ও দায়িত্ববোধ। দেখো এইখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, আমরা প্রত্যেকটা বিষয় আমরা যেগুলো আলোচনা করছি, প্রত্যেকটা লাইনের হচ্ছে পার্টস অফ স্পিচ আমরা অ্যানালাইসিস করব, সেখানে আমাদের কি বুঝিয়েছে, মানে কোন কথাগুলো দ্বারা কি বুঝিয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। তার মানে হচ্ছে এইখানে বুঝিয়েছে যে বাবা তার উইকডেজ, তার তার উইকেন্ডে, তার সপ্তাহের ছুটির দিনেও সে হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেন, ঠিক আছে। এটা তার বোঝানো হয়েছে, যেখানে কিনা সে হচ্ছে বিশ্রাম করবেন, ওই দিনটাও তিনি বিশ্রাম করেননি, তিনি হচ্ছে কাজ করেছেন বা ঘুম থেকে উঠতেন। এখন কথা হচ্ছে ঘুম থেকে উঠে কি করতেন সেটা একটু আমরা দেখব। ওকে, তাহলে প্রথম লাইনের পোস্টমর্টম ডান কিনা, প্রথম লাইন ডান কিনা সবাই একটু আমাকে বলো। প্রথম লাইন সবাই কি বুঝতে পেরেছো? প্রথম লাইন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, তার মানে প্রথম লাইন যদি আমাদের আর কোনো কনফিউশন না থাকে, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় লাইনে। খেয়াল করে দেখো আমাদের দ্বিতীয় লাইনে কি বলা আছে, খেয়াল করে দেখো, এন্ড, এবং এটা অবশ্যই আমাদের কি হয়, কনজাংশন। হ্যাঁ, এন্ড কনজাংশন, পুট অন, খেয়াল করে দেখো, পুট অন, লিখো সবাই। পুট অন মানে হচ্ছে পরিধান করা, পরিধান করা, কোনো কিছু পরিধান করা। এই যে আমরা কোনো জামা কাপড় বা অন্য কিছু পরি, সেটাকে আমরা বলি পুট অন। পুট অন মানে হচ্ছে পরিধান করা। সবাই একটু লিখে রাখো, পুট অন হিজ ক্লথস, হিজ পজিটিভ অ্যাডজেক্টিভ, ক্লথস হচ্ছে কি নাউন। তার মানে এন্ড পুট অন, এখানে পুট অন, এই পুটের সাথে অন একটু মাঝখানে পরে দিয়েছে, এটা সমস্যা না, কারণ হচ্ছে এখানে কি পড়েছে, হিজ ক্লথস, এইটা মাঝখানে দিয়েছে। তার মানে পুট অন মানে হচ্ছে পরিধান করা, পুট অন হচ্ছে ভার্ব, তার মানে হচ্ছে এইখানে পুট অন, এটা গ্রুপ ভার্ব বলতে পারো। পুট অন মানে হচ্ছে পরিধান করা, তিনি পরিধান করতেন, অবশ্যই এখানে পাস্ট। আমরা জানি কাট কাট কাট, তোমাদের মনে পড়ে কি যে ভার্বের প্রকারভেদ গুলো, সেটা হচ্ছে কাট কাট কাট, ফুট ফুট ফুট, প্রেজেন্ট টেন্সও কাট, পাস্ট টেন্সও কাট, আবার পাস্ট পার্টিসিপল টেন্সও কি কাট। আবার দেখো পুট, প্রেজেন্ট টেন্সও পুট, আবার পাস্ট টেন্সও পুট, এবং পাস্ট পার্টিসিপলও কি পুট, ঠিক আছে। তার মানে এন্ড এবং কনজাংশন, পুট অন পরিধান করতেন, হিজ ক্লথস তার জামাগুলো বা তার কাপড়, ইন দা, ইন প্রিপোজিশন দা আর্টিকেল,
এবার দেখো ব্লু ব্ল্যাক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কোল্ড। ব্লু ব্ল্যাক কোল্ড, এটা দ্বারা একটা মেটাফর, মেটাফর মানে কি রূপক অর্থ দিয়েছে। এটা দ্বারা কি বুঝিয়েছে? রূপক অর্থ দিয়ে বুঝিয়েছে, ঠিক আছে। ব্ল্যাক, ব্লু ব্ল্যাক মানে হচ্ছে নীলছে কালো। এটা ব্লু মানে কি নীল, আর ব্ল্যাক মানে কি কালো। নীলছে কালো এখানে বুঝাচ্ছে, দেখবা যে শীতের সকালে অন্ধকার থাকে আবার একটু কালো কালো, মানে অন্ধকার মানে কি কালো, আর হালকা একটু নীল নীলাভ নীলাভ মানে এরকম বোঝায়, মানে এটা হচ্ছে আবছা আবছা, আবছা আবছা। কোল্ড মানে হচ্ছে শীত। এখানে এই যে নীলছে কালো কোল্ড মানে শীত, নীলছে কালো শীত বলতে বুঝিয়েছে শীতের তীব্রতাকে বুঝিয়েছে। স্বাভাবিকভাবে আমরা কিন্তু শীতের সকালটায় ঘুমিয়ে থাকি, এবং আমরা যখন হচ্ছে ঠান্ডার অনুভূতি হয় তখন আমাদের ঘুমটা একটু বেশি বুঝায়, ঠিক আছে। তার মানে এটা দ্বারা রূপক অর্থ ব্যবহার করেছে, এবং রূপক অর্থ ব্যবহার করতে গিয়ে যেটা বুঝিয়েছে, একটা এমন একটা দৃশ্য তোমার মাথায় নিয়ে আসছে। দেখো তুমি চিন্তা করে দেখো যে শীতের সকালে মানে খুবই গাঢ় অন্ধকার, এবং এটা বুঝিয়েছে খুব তীব্র, মানে অনেক 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 শীত বুঝিয়েছে এখানে। তার মানে এখানে খেয়াল করে দেখো যে কি বলেছে, যে তিনি এই নীলাছে কালো শীতল সকালে বা শীতের সকালে পোশাক পরে নিতেন, মানে সে ঘুম থেকে উঠতেন, এবং ঘুম থেকে উঠে সেটা কি হচ্ছে, এইখানে শীতের সকালে তিনি ঘুম থেকে উঠে কাপড় পরিধান করে নিতেন, ঠিক আছে। এইখানে যে বিষয়টা বোঝানো হয়েছে যে তিনি তীব্র শীত, আমি যদি এটা বাংলায় বলি, মানে আমি তোমাদেরকে প্রথম লাইনটা যেরকম লিখে দিলাম, নিরলস পরিশ্রম এবং দায়িত্ববোধ বুঝিয়েছে। আর এইখানে যে জিনিসটা বুঝিয়েছে, তিনি হচ্ছে তীব্র শীত উপেক্ষা করে, তীব্র শীত উপেক্ষা করে, উপেক্ষা করে শীতের সকালে উঠতেন, এইটাই হচ্ছে বোঝানো হয়েছে। তার মানে দ্বিতীয় সেন্টেন্সে কি বুঝিয়েছে, যে তীব্র শীতের পরেও তিনি সবকিছু উপেক্ষা করে তার দায়িত্ব পালন করতেন, অথবা শীতের সকালে উঠতেন। এটা যদি তুমি বলো যে দায়িত্ব পালন করতেন, এইটাও একটা বিষয় আমরা এখানে খুঁজে পাই। তাহলে দেখো এখানে দুটো সেন্টেন্সে আমরা এমন ভাবে আলোচনা করছি, এমন ভাবে পড়ছি, যেখানে বলা হচ্ছে যে একজন বাবার তার যে শীতের সকালে তীব্র শীত উপেক্ষা করে তিনি নিরলস পরিশ্রম করা সত্ত্বেও, যেদিন তার ছুটির দিন ছিল, যেদিন তিনি একটু রেস্ট নেওয়ার কথা ছিল, সেদিনও তিনি উঠতেন, ঠিক আছে। সো এখানে এই বিষয়টা তুলে ধরা হয়েছে। সো আমাদের দ্বিতীয় সেন্টেন্স সবার কি ডান কিনা, সবাই একটু বলো তো দ্বিতীয় সেন্টেন্স তোমরা ডান করেছো কিনা। ওকে, দ্বিতীয় সেন্টেন্স আমরা আশা করি ক্লিয়ার। আসো এবার আসো তৃতীয় সেন্টেন্স। তৃতীয় সেন্টেন্সটা কি বলা আছে খেয়াল করো, দেন তারপর, দেন মানে তারপর, এটা হচ্ছে অ্যাডভার্ব, স্বাভাবিকভাবে অ্যাডভার্ব অফ টাইম। তারপর খেয়াল করে দেখো, তারপর দেন উইথ প্রেপোজিশন ক্র্যাকড হ্যান্ডস। দেখো ক্র্যাকড হ্যান্ডস বা ক্র্যাকড হ্যান্ডস, একটু খেয়াল করে দেখো। আচ্ছা যারা বেসিক এক্স বইতে খুঁজতেছো, বেসিক এক্স বইতে খুব সুন্দরভাবে বাংলাগুলো দেওয়া আছে। এটা মেবি 221 নাম্বার পেজ বা কত নাম্বার পেজ খুব বলতেছো, এটা 221 নাম্বার পেজে আছে। এবং তোমরা যারা হচ্ছে টেক্সট বুক নিয়ে টেনশনে আছো, পয়েম নিয়ে টেনশনে আছো, কোনো টেনশন করবা না। বিশেষ করে শর্ট সিলেবাসে পয়েম মাত্র 4টা, ঠিক আছে। সো এইটা কোনো ব্যাপারই না। সো আমি ইনশাল্লাহ তোমাদেরকে বলবো, যারা এইভাবে পড়ছো, তোমাদের যেভাবে প্রশ্ন আসে তোমরা অ্যান্সার করতে পারবা। তাহলে দেখো দেন মানে হচ্ছে তারপর, উইথ প্রেপোজিশন ক্রেক্ট হ্যান্ডস, একটু খেয়াল করে দেখো এখানে CRACKED ক্রেক্ট, এটা হচ্ছে ফাটা। ক্রেক্ট মানে হচ্ছে ফাটা। দেখবা যে অনেকে কাজ করার কারণে, অথবা হচ্ছে শীতেও অনেকের হাত ফেটে যায়। বিশেষ করে কাজ করে যারা, বিশেষ করে যারা লেবার, যারা শ্রমিক, দেখবা যে তাদের হাতগুলো একবারে পুরো ফেটে যায়, মানে শক্ত হয়ে ফেটে যায়। সো এরকম বুঝিয়েছে ক্র্যাকড হ্যান্ডস। এখানেও প্রায় মেটাফোরের একটা ব্যবহার আছে, তোমরা যদি খেয়াল করে দেখো এইখানে মেটাফোরের ব্যবহারটা তোমরা খুঁজে পাবে। কিভাবে খুঁজে পাবে একটু খেয়াল করে দেখো। এইখানে তার বাবার যে পরিশ্রমের চিত্র, বাবার যে অনেক বেশি পরিশ্রম এবং তিনি অনেক পরিশ্রম করতেন, সেটা এইখানে ফুটিয়ে তুলেছেন কবি খুব সুন্দরভাবে। ক্র্যাকড হ্যান্ডস, ফাটা হাত। ক্র্যাকড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর হ্যান্ডস হচ্ছে তার হাতগুলো, দুইটা হাতকে বুঝিয়েছে। হ্যান্ডস হচ্ছে কি হাতগুলো, এটা হচ্ছে নাউন। তাহলে দেখো দেন হচ্ছে অ্যাডভার্ব, উইথ হচ্ছে প্রেপোজিশন, এন্ড দেন ক্র্যাকড হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যান্ডস হচ্ছে কি নাউন। তার মানে এইখানে যে জিনিসটা বোঝানো হয়েছে, এমন একটা
দৃশ্য ফুটানো হয়েছে যে তার বাবা যে পরিশ্রম করতেন, তার বাবা যে লেবার, তার কঠোর পরিশ্রমের কারণে তার যে হাত দুটো ছিল এগুলো ফাটা 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 ছিল, ঠিক আছে, বা ছেঁড়া এরকম ছিল আর কি। তো এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে যে বাবার কঠোর পরিশ্রমের প্রতীক এই ক্র্যাকড হ্যান্ডস দ্বারা তার বাবার যে কঠোর পরিশ্রম, এই কঠোর পরিশ্রমকে দৃশ্যায়ন করা হয়েছে, এখানে চিত্রায়ন করা হয়েছে যে কঠোর পরিশ্রমী হাতগুলো দ্বারা বোঝানো হয়েছে। দ্যাট যেগুলো এইস্ট, এইস্ট মানে হচ্ছে, খেয়াল করে দেখো, এইস্ট মানে হচ্ছে ব্যথা করা। তাহলে একটু যদি আমরা খেয়াল করি যে তার যেই শারীরিক শ্রম বা শারীরিক যেই ব্যথা, এটা এখানে বোঝানো হয়েছে এরকম ভাবে। দেখো, হ্যাঁ, এখানে অনেক বলতে পারো ভাইয়া দ্যাটটা কি, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন এন্ড দেন এইস্ট হচ্ছে কি ভার্ব। আচ্ছা, এইস্ট মানে হচ্ছে ব্যথা করা, মানে এটা একটা ভার্ব এবং এটা হচ্ছে ব্যথা করতো। এস্ট এটা হচ্ছে কি ব্যথা করতো। তাইলে দেখো, দেন হচ্ছে অ্যাডভার্ব, উইথ হচ্ছে প্রিপোজিশন, করেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, করেক্ট হ্যান্ডস মানে হচ্ছে ফাটা হাতগুলো, দ্যাট যেগুলো এইস্ট ব্যথা করত, এই এইস্ট হচ্ছে কি ভার্ব। তার মানে এখানে বলা হয়েছে তার বাবার যে কঠোর পরিশ্রম বা শারীরিক যে চিহ্ন বহন করা এটা বুঝিয়েছে, এবং সেখানে দ্যাট এইস্ট ব্যথা করত। স্বাভাবিকভাবে কবি এখানে বুঝাতে চেয়েছেন যে আমার বাবার যে ফাটা হাত, এটা হয়তো তিনি বুঝাতে চান না, বাট আমি বুঝতে পারি বা মানুষ বুঝতে পারে, একজন সন্তান হয়তো একটা না একটা সময় বুঝতে পারে। যখন আমরা বাবা হব, যখন আমরা বড় হব, তখন হয়তো বুঝতে পারবো। বাট শিশু মানে যখন আমরা একটু ছোট অথবা আমাদের শৈশবকালে আমরা এগুলো বুঝতে পারি না যে বাবাদের কষ্টগুলো। সো এখানে এমন ভাবে বলা হয়েছে, দেন উইথ ক্র্যাকড হ্যান্ডস দ্যাট এইজ, যেটা ব্যথা করতো, মানে দেন উইথ ক্র্যাকড হ্যান্ডস ফাটা হাতগুলো যেগুলো ব্যথা করতো, ফ্রম প্রিপোজিশন লেভার, লেবার মানে হচ্ছে পরিশ্রম, লেবার মানে এখানে কি পরিশ্রমকে বুঝিয়েছে বা শ্রমকে বুঝিয়েছে, যে ফ্রম লেবার ইন দ্য উইকডে, উইকডে মানে হচ্ছে কি কর্মময় দিন। দেখো, উইকেন্ড আর উইকডে, যেমন আমরা যদি বলি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে উইকেন্ড, সপ্তাহের ছুটি কি শুক্রবার, তার মানে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই যে দিনগুলো আছে এগুলোকে উইকডেজ বলা হয়, এগুলাকে কি উইকডে বলা হয়। তাহলে খেয়াল করে দেখো, এখানে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে সপ্তাহের দিনগুলো যে কঠোর পরিশ্রম, এই কারণে হয়তো এগুলো ফাটতো, ঠিক আছে। দেখো, এইস ফ্রম যেগুলো হতো থেকে, লেবার মানে পরিশ্রম থেকে বা শ্রম থেকে, ইন দ্য উইকডে মানে হচ্ছে যে কর্মময় দিন বা কাজের দিনগুলোতে, উইদার মেড, খেয়াল করে দেখো, কর্মময় দিনগুলোতে যে বিষয়গুলো আছে বা কঠোর পরিশ্রমের কথাগুলো বলা হয়েছে এইখানে। উইকলি ওয়েদার, উইকডে ওয়েদার বলতে কি বুঝিয়েছে জানো, এটা হচ্ছে উইকডে ওয়েদার মানে কর্মময় যে পরিবেশ, কর্মময় যে পরিবেশ বা কাজের দিনগুলোতে তার যে পরিবেশ, কাজের দিনগুলোতে অবশ্যই তার পরিবেশগুলো ভালো ছিল না, অবশ্যই কাজের সময়তে তার অনেক বেশি পরিশ্রম করতে হতো, এবং এই সময়গুলোতে তিনি অনেক বেশি পরিশ্রমী ছিলেন, এবং তার কি হাত ফাটতেছে নাকি কোথায় কি হচ্ছে, শারীরিক কোনো অসুস্থতাকে যে কোনো ভাবে তিনি উপেক্ষা করে যে কাজগুলো করতেন সেখানে বলা হয়েছে। তার মানে তিনি যে প্রতিকূল আবহাওয়া, এখানে এটা এমন বোঝায় উইকডে ওয়েদার মানে প্রতিকূল আবহাওয়া। স্বাভাবিকভাবে আমরা বুঝি, একবারে নর্মালাইজ করেও যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে কাজের দিনগুলো মানে কাজের যখন মানুষ কাজ করে, মানুষ যখন পরিশ্রম করে, সেই দিনগুলো অবশ্যই অনেক মজার না, অবশ্যই একটু পরিশ্রমের, অনেক কঠিন, অনেক কঠোর। তো এখানে এই যে উইকডে ওয়েদার বলতে বুঝিয়েছে যে কর্মময় দিনের যে পরিবেশগুলো মেড তৈরি করতো, দ্যাট মিন্স মেড হচ্ছে এখানে কি ভার্ব, তৈরি করতো, কি করতো তৈরি করতো বা তৈরি করতো, তৈরি করতেন। ব্যাংকড ফায়ার্স, খেয়াল করে দেখো, ব্যাংকড ফায়ার্স, হুইচ হুইচ ইজ দ্য, খেয়াল করো এখানে যে জিনিসটা মানে হুইচ রেফার্স মানে যেটা বুঝায়, ব্যাংকড ফায়ার্স মানে কি জানো, এটা হচ্ছে একটা সিম্বল, এটাও মেটাফোর বুঝাচ্ছে, এটাকে বুঝাচ্ছে এমন ভাবে, হ্যাঁ এটাকে বুঝাচ্ছে এমন ভাবে ব্যাংকড, খেয়াল করে দেখো ভাইয়া, ওয়েদার এখানে কোন পার্টস অফ স্পিচ, ওয়েদার অবশ্যই আমাদের কি নাউন, ঠিক আছে, এটাও উইকডে নাউন, ওয়েদার নাউন, দুইটা নাউন একসাথে বসলে আগেরটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা কি হয় নাউন হয়। তাহলে আমি একটু বলি, ফ্রম হচ্ছে প্রিপোজিশন, লেভার হচ্ছে নাউন, ইন প্রিপোজিশন, দা উইকডে অ্যাডজেক্টিভ, এন্ড দেন ওয়েদার হচ্ছে কি নাউন, মেড, মেড হচ্ছে ভার্ব, তৈরি করতো। ব্যাংকড ফায়ার্স, খেয়াল করে দেখো, ব্যাংকড এটা অ্যাডজেক্টিভ, ব্যাংকড হচ্ছে কি অ্যাডজেক্টিভ,
ব্যাংকড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখানে ব্যাংকড বলতে আগুন জ্বলা, দাউ দাউ করে আগুন জ্বলা। বিশেষ করে তোমরা দেখবা অনেক সময় তোমাদের চোখে পড়ার কথা, সেটা হচ্ছে ধরো শীতের সকালে কেউ আগুন ধরাচ্ছে, দেখবা যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ঠিক আছে? তো শীতের সকালে না, যে কোনো জায়গায় যখন তুমি আগুন দেখবা, এটা হচ্ছে মানে দাউ দাউ করে জ্বলছে। তার মানে ব্যাংকড এখানে হচ্ছে দাউ দাউ করে জ্বলা বুঝায়। ফায়ার্স মানে কি আগুন। তার মানে দাউ দাউ করে জ্বলা আগুনগুলোকে এখানে বুঝিয়েছে। এবং এটা দ্বারা কি বুঝিয়েছে একটু খেয়াল করো। তার মানে হচ্ছে স্বাভাবিকভাবে তিনি, বাবা হচ্ছে ঘুম থেকে উঠে তিনি হচ্ছে এরকম আগুন জ্বালাতেন। খেয়াল করে দেখো, এই দাউ দাউ করে আগুন জ্বালাতেন, ব্লেজ। একটু খেয়াল করে দেখো, আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছি, আমাদের এইখানে আছে বেন্ট মানে হচ্ছে অল্প দাউ দাউ করে আগুন জ্বলা, মানে অনেক বেশি না। এই যে শীতের সকালে যখন তুমি আগুন পোহাবা, ধরো শীতের অলরেডি আমরা গ্রামে দেখি যে আগুন পোহায় অনেক, তো আগুন পোহাতে গিয়ে কি একবারে অনেক বড় আগুনের ইয়া মানে তৈরি করে, নাকি অল্প 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 আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালায়? না, তো সব পুড়ে যাবে, তাই না? সো এখানে এটাই বুঝিয়েছে যে অল্প পরিমাণ আগুন দাউ দাউ করে জ্বলছে। ব্লেজ, ব্লেজ মানে হচ্ছে ভাইয়া, ব্লেজ মানে হচ্ছে জ্বলে উঠতো, এটা হচ্ছে ভার্ব। তার মানে হচ্ছে দাউ দাউ করে আগুনগুলো জ্বলে উঠতো। ব্লেজ হচ্ছে এখানে ভার্ব। ব্লেজ মানে হচ্ছে কি জ্বলে উঠতো বা জ্বলে উঠেছিল। তার মানে এইখানে দেখো কি বলা হয়েছে, যে ব্যাংকড ফায়ার্স ব্লেজ। ব্যাংকড মানে হচ্ছে অল্প দাউ দাউ করে আগুনগুলো, ব্লেজ মানে কি জ্বলে উঠতো। তাহলে খেয়াল করে দাও, ব্যাংকড হচ্ছে অ্যাডজেক্টিভ, ফায়ার্স হচ্ছে নাউন, ব্লেজ হচ্ছে কি ভার্ব। সো ব্যাংকড ফায়ার্স ব্লেজ, ব্লেজ মানে কি জ্বলে উঠা। এন্ড এখানে বলেছে নো ওয়ান, কেউই না, এভার থ্যাঙ্কড হিম, কেউই তাকে ধন্যবাদ দিত না, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতো না। তাহলে দেখো, কেউই না, এভার কখনো, কেউই কখনো, এভার থ্যাঙ্কড হিম তাকে কি করতো না, তাকে একটা ন্যূনতম কৃতজ্ঞতা বা ধন্যবাদ দিত না। তো এখানে যে বিষয়টা বুঝিয়েছে খেয়াল করে দেখো, এখানে পিতার যেই মানে নিরলস পরিশ্রম, দায়িত্ববোধ, তার যেই তীব্র শীত উপেক্ষা করে তার যে স্যাক্রিফাইস, আত্মত্যাগ, এই বিষয়গুলো বুঝিয়েছে। তার মানে আমরা এই প্রথম স্তবকে কি বুঝতে পারছি, তার যে ভালোবাসা, আত্মত্যাগ, শারীরিক শ্রমের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এইখানে এই জায়গাগুলো, ঠিক আছে? নিঃশব্দ ত্যাগ মানে এইখানে তিনি কোনো আওয়াজ ছাড়া সকালবেলা উঠতেন। খেয়াল করে দেখো কিভাবে আসলে চিত্রায়িত করা হয়েছে এই কবিতাটিতে। দেখো যে তিনি সকালে ঘুম থেকে উঠতেন, খুব তাড়াতাড়ি উঠতেন, যখন আমরা ঘুমিয়ে থাকতাম বা কবি যখন ঘুমিয়ে থাকতো, তিনি হচ্ছে উঠে তার এই তীব্র শীত উপেক্ষা করে, এমনকি রেস্টের দিন তিনি রেস্ট না নিয়ে তিনি উঠতেন। তারপরে ধরো জামা পরতেন, তারপর হচ্ছে তার যে এই হাতগুলো ছিল, ফাটা হাতগুলো ছিল, এগুলো দিয়ে তিনি কাজ করতেন। এবং এমন একটা চিত্র তিনি তুলে ধরেছেন যে ঘরের ভেতর স্বাভাবিকভাবে শীতের সকালে ঘরগুলোকে উষ্ণ করার জন্য, ঘরগুলোকে একটু গরম করার জন্য তিনি হচ্ছে অল্প ধাউ ধাউ করে আগুন জ্বালাতেন, যাতে করে তার ঘরের যেই মানুষগুলো আছে উষ্ণতা অনুভব করে। তো এখানে একজন বাবার যেই সংসারের প্রতি, তার ছেলে মেয়ের প্রতি বা পরিবারের প্রতি যে ডেডিকেশন, যে ত্যাগ, যে ভালোবাসা, যে দায়িত্ববোধ, এই জিনিসগুলো ফুটে উঠেছে। তাহলে প্রথম স্তবকে দেখো, একজন বাবার ভালোবাসা, দায়িত্ববোধ, ত্যাগ, এগুলো ফুটে উঠেছে এই কবিতার প্রথম স্তবকে। তাহলে এখানে আমাকে একটু বলো যে তোমরা প্রথম যেই স্তবকটি, এটা কি ভালোভাবে বুঝেছো কিনা, আমাকে একটু বলো। সবাই কি ক্লিয়ার কিনা এই জায়গাটা, সবাই ক্লিয়ার কিনা? তাহলে হচ্ছে আমরা পরবর্তী স্তবকে যাব, ঠিক আছে? আসো। সো আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার হয়েছো এবং আমরা দ্বিতীয় স্তবকে যাব। এবং সবাই লিখছো, বইতে লিখছো, একবার পোস্টমর্টম করব আমরা। দেখো ইংলিশ টেক্সট বুকের পয়েন্টগুলো স্বাভাবিকভাবে, এটা কোনো বাংলা কবিতা না যে তুমি চাইলেই বুঝতে পারবা। এটা যেহেতু ইংরেজি কবিতা, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ওইভাবেই পড়তে হবে, তাই না? আসো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তীতে। দেখো এখানে বলা আছে আই উড ওয়ার্ক অ্যান্ড হিয়ার। দেখো আই উড ওয়ার্ক, এখানে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, দেখো আই উড, আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে প্রথমটা নিয়ে? নাই? ঠিক আছে। দেখো আই উড ওয়ার্ক, আমি জেগে উঠতাম। আই উড ওয়ার্ক, সাবজেক্ট এবং ভার্ব, আমি জেগে উঠতাম। অ্যান্ড হিয়ার, শুনতাম, দ্য কোল্ড। তার মানে এখানে অনেকে বলে ভাইয়া এটা তো হচ্ছে
অনেকের কাছে প্রশ্ন হতেই পারে যে ভাইয়া আমরা তো দেখতেছি কবি এটা পাস্ট টেন্সে বলতেছেন, তাহলে এটা এখানে হিয়ার কেন হইলো? তো এখানে হার্ড হওয়ার কথা না? তোমাদের মধ্যে কনফিউশন হইতেই পারে, কিন্তু ভাইয়া কনফিউশন রাখবা না। কারণ দেখো এখানে সাবজেক্টকে আই, এরপরে উড হচ্ছে মডাল ভার্ব, আর আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, আবার এন্ড যখন যুক্ত হয় এন্ড এর পরেও ভার্বের বেস ফর্ম হয়। এই ওয়েক এবং হিয়ার এই দুইটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। তোমরা কি বুঝতে পেরেছো? এই গ্রামাটিক্যাল কনফিউশনটা বুঝতে পেরেছো কিনা? তোমাদের কাছে মনে হইতেই পারে যে ভাইয়া এখানে ওয়েক এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে কেন হইলো বা বেস ফর্মে কেন হইলো? এখানে উড আছে, এই উডের কারণে আমরা জানি উডের পরে ভার্বের বেস ফর্ম হয়। সো এখানে আই উড ওয়েক অ্যান্ড হিয়ার, আমি উঠতাম এবং শুনতাম দ্য কোল্ড স্প্লিন্টারিং অ্যান্ড ব্রেকিং, ভার্ব প্লাস আইএনজি, এগুলা অবশ্যই বুঝিয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে দেখো আই উড ওয়েক অ্যান্ড হিয়ার, আমি উঠতাম, আমি জেগে উঠতাম এবং হিয়ার শুনতাম দ্য কোল্ড স্প্লিন্টিং, তার মানে হচ্ছে এই স্প্লিন্টারিং মানে হচ্ছে টুকরো টুকরো হওয়া, টুকরো টুকরো হওয়া, ঠিক আছে। আর ব্রেকিং মানে হচ্ছে ভেঙে যাওয়া, ভেঙে যাওয়া। এখানে কিভাবে বুঝিয়েছেন বা কি বুঝাচ্ছেন তোমাদেরকে যদি আমি একটু বলার চেষ্টা করি তোমরা বুঝতে পারবে। যেমন এখানে বলা হচ্ছে আই উড ওয়েক অ্যান্ড হিয়ার, আমি উঠতাম এবং শুনতাম দ্য কোল্ড, শীতগুলো বা শীত, দ্য কোল্ড আর্টিকেল, তারপর হচ্ছে নাউন, স্প্লিন্টারিং টুকরো টুকরো হওয়া। দেখো কোন একটা শক্তিশালী জিনিস যখন টুকরো টুকরো হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়? ধরো শীত, প্রচন্ড শীত, বাট ওই যে বাবা কি আগুন জ্বালাতেন, এটা দ্বারা এমন ভাবে বোঝাচ্ছে যে বাবা যে আগুন জ্বালাতো তখন শীতটা কি টুকরো টুকরো হয়ে যেত, মানে শীতটা একটু কমে যেত। মানে এটা হচ্ছে শক্তিশালী অবস্থা থেকে একটু নর্মাল হওয়া, মানে হচ্ছে আস্তে 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 দুর্বল হয়ে পড়া, মানে শীতটা দুর্বল হয়ে যেত, মানে একটু উষ্ণতা নিয়ে আসতো। তারপর বলেছে ব্রেকিং, সেটা ভেঙে যেত। স্বাভাবিকভাবে টুকরো টুকরো হওয়া বা ভেঙে যাওয়া এটা তারা বোঝাচ্ছে যে অনেক শীত, এই তীব্র শীতটা বাবার ওই যে উষ্ণতার প্রচেষ্টার কারণে সেটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে বা দুর্বল হয়ে পড়ছে। এটা এইভাবে বোঝানো হয়েছে। তাহলে খেয়াল করো, তার মানে আই উড ওয়েক অ্যান্ড হিয়ার দ্য কোল্ড, আমি উঠতাম এবং শুনতাম যে শীত কি হচ্ছে, টুকরা টুকরা হচ্ছে এবং ভেঙে যাচ্ছে। এটা চিত্রায়ন করা হচ্ছে এইভাবে। তোমরা হয়তো ভাববা যে ভাই এটা আবার কি ধরনের, এটা একটা চিত্রকল্প, এটা একটা মানে এটা দ্বারা মানে ইমেজারি, মানে এটা কল্পনা করেছে, এখানে কল্পনা করা হতো আর কি, ঠিক আছে। মানে ঠান্ডাকে এমন ভাবে চিত্রায়িত করা হয়েছে যে ঠান্ডাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে দুর্বল হয়ে পড়ছে, এখানে উষ্ণতা চলে আসছে, ঠিক আছে। এই বিষয়টা তিনি চিত্রকল্পের মাধ্যমে বা এইখানে এমন ভাবেই তিনি ফুটে তুলেছেন। তার মানে হচ্ছে আগুন জ্বালানোর পরে যে ঠান্ডার পরিবর্তে যেই একটু উষ্ণতা চলে আসছে সেটা বা যে পরিবর্তন আসছে, শীত থেকে একটু হালকা উষ্ণতায় নিয়ে যাচ্ছে, এটাই এখানে চিত্রকল্পে বোঝানো হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো ভাইয়েরা? ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, ওয়েন, যখন, দ্য রুমস ওয়ার ওয়ার্ম, এটাতে পার্সোনিফিকেশনের একটা ব্যবহার আছে, পার্সোনিফিকেশন। এখন অনেকে বলবে পার্সোনিফিকেশন মানে কি? তোমাদের লিটারারি টার্মস, আমি লিটারারি টার্মসের হচ্ছে ক্লাস দিব 2-1 মধ্যে, এবং লিটারারি টার্মসের মধ্যে মেটাফোর, সিমিলি, পার্সোনিফিকেশন, অ্যালিটারেশন, যেই টার্মগুলো আছে সেগুলো আমি এই সকালবেলা মর্নিং শো, আমাদের যেহেতু এটা মর্নিং শো, এখানে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। সো নো টেনশন। এখানে যেই জিনিসটা বলা হয়েছে, ঠিক আছে, এখানে বলা হয়েছে যে ওয়েন দ্য রুমস ওয়ার ওয়ার্ম, এখানে পার্সোনিফিকেশন একটা উদাহরণ আছে যে ঘরগুলো গরম হতো বা উষ্ণ হতো। স্বাভাবিকভাবে বস্তু, এই যে ঘর, ধর আমি বললাম উফ এই কলমটা খুব গরম হয়ে গেছে, আচ্ছা স্বাভাবিকভাবে ও কি ফিল নিতে পারে, ও কি ফিল করতে পারে, ও কি গরম ঠান্ডা বুঝে না? এই বস্তুটাকে আমরা কি করছি, পার্সনে রূপান্তর করছি। স্বাভাবিকভাবে গরম ঠান্ডা অনুভব করার যোগ্যতা কাদের আছে বা ক্ষমতা কাদের দিয়েছেন আল্লাহ? গরম অথবা ঠান্ডা বা যে কোনো আবহাওয়া অনুভব করার যোগ্যতা বা হচ্ছে যে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, ব্যক্তিকে দিয়েছেন, পার্সনকে দিয়েছেন। তো এই যে পার্সনের কোনো বৈশিষ্ট্য যদি কোনো বস্তুকে দেওয়া হয়, ঠিক আছে, যদি বলি মোবাইল ইজ আ ইন্টেলিজেন্ট বয়, যে মোবাইল হচ্ছে খুবই বুদ্ধিমান বালক, এখানে আমরা কি করছি, এই বস্তুটাকে ব্যক্তি রূপে প্রকাশ করছি। তার মানে কোন বস্তুকে যদি ব্যক্তি রূপে বা ব্যক্তির বৈশিষ্ট্যে প্রকাশ করো তখন সেটাকে বলা হয় পার্সোনিফিকেশন। সো আমি লিটারি টার্মস নিয়ে তোমাদের ক্লাস নিব, সেখানে তোমাদের একবার ইজিলি সব বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই, এবং 2-1 মধ্যে সেটা নিব আমরা, যাতে করে তোমাদের এইখানে আর প্রবলেম না থাকে, ঠিক আছে। তো এইখানে বলা হয়েছে যে when the rooms were warm,
ওয়েন দ্য রুমস ওয়ার ওয়ার্ম, যখন হচ্ছে ঘরগুলো উষ্ণ হতো, হি উড কল, তিনি সবাইকে ডাকতেন। তার মানে তিনি ডাকতেন সবাইকে, না তিনি ডাকতেন। এখানে বাবা কি করতেন? বাবা হচ্ছে আগে ডাকতেন না, আগে ঘরগুলো উষ্ণ করতেন। তার মানে হোয়েন এখানে কনজাংশন, দা আর্টিকেল, রুমস হচ্ছে কি নাউন, ওয়ার হচ্ছে আমাদের ভার্ব, এন্ড ওয়ার্ম হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এইখানে আমরা যদি বলি ওয়েন কনজাংশন, দা হচ্ছে আর্টিকেল, রুমস হচ্ছে নাউন, ওয়ার হচ্ছে বিভার্ব, এন্ড ওয়ার্ম হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কারণ বিভার্বের পরে অ্যাডজেক্টিভ আমরা বসাই। হি উড কল, তিনি ডাকতেন। এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে এখানে বলা হয়েছে যে বাবা এই যে আগুন জ্বালাতেন, আগুন জ্বালিয়ে যখন ঘরটা উষ্ণ হতো, যখন একটু গরম হতো, তখন হচ্ছে যে যখন একটু মানে তার পরিবারের সদস্যরা যখন ভালো ফিল করবে, তখন তিনি কি করতেন? তাদেরকে ডাকতেন। এটা এইভাবে বোঝানো হয়েছে। এরপরে খেয়াল করো, অ্যান্ড এবং স্লোলি, স্লোলি আস্তে আস্তে ধীরে ধীরে, অ্যাডভার্ব। অ্যান্ড হচ্ছে কনজাংশন, স্লোলি হচ্ছে কি অ্যাডভার্ব। স্লো থেকে স্লোলি, স্লোলি ধীরে ধীরে, আই উড রাইজ, আমি উঠতাম, অ্যান্ড ড্রেস। এখানে আমাকে একটু বলো তো, এই ড্রেসটা কোন পার্টস অফ স্পিচ? তোমরা সবাই একটু কমেন্টে জানাবে আমাকে, এখানে ড্রেসটা কোন পার্টস অফ স্পিচ? একটু তোমাদের কাছ থেকে শুনতে চাই, বলো এখানে ড্রেসটা কোন পার্টস অফ স্পিচ? ওয়াও, মাশাআল্লাহ, তোমাদের দেখতে পাচ্ছি এখানে কোন পার্টস অফ স্পিচ? ইয়েস, এটা এখানে ভার্ব। অনেকে বলে ভাইয়া ড্রেস এখানে কি নাউন। আমি তোমাদেরকে বলছি যে তোমাদের যখন আমি ক্লাস নিতাম, যারা হচ্ছে আইসিইউ বেসে আছো, অপটিমিস্টিক বেসে আছো, বা পেইড বেসে আছো, আমি কিন্তু ক্লাসে খুব সুন্দরভাবে তোমাদেরকে ড্রেস দিয়ে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। অনেকে ভাবে যে ভাইয়া ড্রেস মানে তো জামা কাপড়, এটা তো নাউন, এটা তো কি নাউন। বাট না, ড্রেস নাউন হিসেবে কাজ করে এবং ভার্ব হিসেবেও কাজ করে। সো এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে ভাইয়া এক এক জায়গায় এক এক রকম পার্টস অফ স্পিচ তার রূপ ধারণ করে, ভাতারি টাইপের আর কি। এক এক জায়গায় এক রকম, কোথাও নাউন, কোথাও ভার্ব, কোথাও আবার অ্যাডভার্ব, এরকম ভাবে আমাদের হয়ে যায়। সো এই জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। যে হ্যাঁ, যে এখানে দেখো যে স্লোলি ধীরে ধীরে, সাবজেক্ট এখানে আই, উড হচ্ছে মডাল ভার্ব, রাইজ হচ্ছে ভার্বের বেস ফর্ম, এন্ড ড্রেস হচ্ছে ভার্বের বেস ফর্ম। একটু খেয়াল করে দেখো প্রথম যে লাইনটা আছে, দেখো সবাই একটু লিখে নাও, তাহলে হচ্ছে যে তোমাদের সুবিধা হবে আমি যেভাবে পড়াচ্ছি। ওকে, তাহলে এখানে যে জিনিসটা পাচ্ছি, আই উড রাইজ ভার্বের বেস ফর্ম, ড্রেস হচ্ছে কি বেস ফর্ম। তার মানে বলা হচ্ছে স্লোলি ধীরে ধীরে, আই উড রাইজ আমি উঠতাম, এন্ড ড্রেস আমি কাপড় পরিধান করতাম বা কাপড় পরতাম, কাপড় পরতাম। এখানে অবশ্যই কি ভার্বের বেস ফর্ম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসো পরবর্তীতে। আচ্ছা, এখানে আমি যদি তোমাদেরকে বলি যে প্রথম সেন্টেন্সে বা প্রথম লাইনে আসলে কি বোঝানো হয়েছে, এটাতে যে বুঝিয়েছে যে বাবার যেই উষ্ণতার চেষ্টা, মানে উষ্ণ করার জন্য যে চেষ্টা, সেটা এখানে দেখানো হয়েছে। যে যখন আগুন জ্বালাতেন তখন শীতগুলো আস্তে আস্তে কি কমে যেত, শীতটা যার তীব্রতা থেকে একটু কমে গিয়ে মানে একটু উষ্ণতার দিকে চলে যেত। মানে এখানে শীত থেকে উষ্ণতার যে পরিবর্তন সেটা বোঝানো হয়েছে। পরেরটা হচ্ছে ওয়েন দ্য রুমস ওয়ার ওয়ার্ম, যখন সেটা উষ্ণ হয় তিনি আমাদের ডাকতেন বা তিনি ডাকতেন। এরপর বলছে এবং আমি স্লোলি মানে খুব ধীরে ধীরে উড রাইজ উঠতাম এবং কি কাপড় পরিধান করতাম। এবার দেখো ফিয়ারিং দ্য ক্রনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস, খেয়াল করে দেখো ফিয়ারিং এটা বোঝার জায়গা আছে এবং এটা আমাদের একটু বুঝতে হবে। ফিয়ারিং, ফিয়ারিং মানে কি ভাইয়া? ভয়। ফিয়ার থেকে কি ফিয়ারিং, ভয় পাওয়া, মানে ভার্ব প্লাস আইএনজি। একটু খেয়াল করে দেখো, ফিয়ারিং দা, ফিয়ারিং মানে ভয় পাওয়া, দ্য ক্রনিক অ্যাঙ্গার্স। আচ্ছা, ক্রনিক অ্যাঙ্গার্স মানে কি? এটা নিয়ে অনেকে একটু কনফিউজ যে ভাইয়া ক্রনিক অ্যাঙ্গার্সটা কি। মনে রাখবা ক্রনিক অ্যাঙ্গার্সটা মানে হচ্ছে, মানে তোমরা যে স্বাভাবিকভাবে বাবাকে আমরা হচ্ছে যে ম্যাক্সিমাম আমরা ভয় পাই, বাবাকে হচ্ছে যে কি ভয় পাই, বাবার যে স্বাভাবিকভাবে বাবার কঠোরতা, এখানে কঠোরতা বুঝাচ্ছে, বাবা কি কঠোরতা বুঝে, ক্রনিক অ্যাঙ্গার্স। একটু যদি খেয়াল করে দেখো, তোমরা যদি খেয়াল করো যে বাবা কিন্তু, বাবাকে আমরা কিন্তু সবাই হচ্ছে মানে ভালোবাসলেও বাবার মধ্যে একটা কঠোরতা থাকতো। এটা অবশ্যই একজন একজন সন্তানদেরকে সুশৃঙ্খল রাখার জন্য। স্বাভাবিকভাবে বাবারা কি করে জানো, ভালোবাসে অনেক, তারা হয়তো কম বুঝতে দেয়, বাট খুব কঠোর থাকে। ধমক মানে এই ওখানে গেলা কেন, এটা করলো কেন, ঠিক আছে, এরকম সুশৃঙ্খল রাখার জন্য
দেখবা যে আমাদের ছোটবেলায় বাবারা একটু কি হতেন, কঠোর হতেন, কি হতেন, কঠোর হতেন। এখানে এই জিনিসটাই বলা হয়েছে, এখানে এই জিনিসটাই বলা হয়েছে। তার মানে এখানে যে জিনিসটা বলা হয়েছে, ক্রনিক অ্যাঙ্গার্স মানে হচ্ছে নিয়মিত রাগ বা দীর্ঘস্থায়ী, নিয়মিত কি দেখাতেন, কঠোর হতেন, রাগ বা কঠোরতা, এখানে এরকম জিনিস বোঝাচ্ছে। ক্রনিক অ্যাডজেক্টিভ, অ্যাঙ্গার্স হচ্ছে কি নাউন। তাহলে দেখো দ্য ক্রনিক অ্যাঙ্গার্স, তার নিয়মিত রাগ অফ দ্যাট হাউস, ওই বাড়িতে। স্বাভাবিকভাবে বাবারা কঠোর হতেন, একটাই কারণ এখানে বোঝানো হয়েছে যে বাবারা যে কঠোর হতেন এটার কারণটা ছিল এরকম, তার যে সন্তানরা তারা যেন শৈশবে কোনো ভুল না করে, তারা যেন একটু ভয় পায়, তারা যেন একটু মানে, তারা যেন এই কঠোরতা দেখে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তার মানে এটা হচ্ছে পারিবারিক একটা মানে পরিবেশের প্রতিচ্ছবি দেখানো হয়েছে, যেটাতে আসলে কঠোরতা বোঝানো হয়েছে। স্বাভাবিকভাবে বাবারা ভালোবাসলে সরাসরি ভালোবাস মানে ভাষা প্রকাশ না করলেও কাজের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতেন, এবং তিনি একটু কঠোর থাকতেন যাতে করে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সন্তানরা বড় হতে পারে। ওকে, তো এইখানে বাবাকে নিয়ে কিছু বিষয় বলা হয়েছে। এখানে আমরা দেখলাম তার যে কাজগুলো, তার কাজের বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড দেন পরে স্পিকিং ইনডিফারেন্টলি, দেখো স্পিকিং ইনডিফারেন্টলি টু, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। খেয়াল করে দেখো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, স্পিকিং ইনডিফারেন্টলি, ইনডিফারেন্টলি মানে হচ্ছে কি উদাসীন। তার মানে এখানে কবির যে উদাসীন, আর ইনডিফারেন্টলি মানে হচ্ছে অ্যাডভার্ব, উদাসীন ভাবে। এই ইনডিফারেন্টলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ আমরা জানি ইনডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইনডিফারেন্টলি হচ্ছে অ্যাডভার্ব, আর ইনডিফারেন্টের সাথে টু বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উদাসীন ভাবে। তার মানে স্পিকিং কথা বলতো, বা কবি এখানে কথা বলতেন তার বাবার সাথে ইনডিফারেন্টলি টু হিম। তার মানে হিম বলতে এখানে বাবাকে বুঝিয়েছে। আর এখানে স্পিকিং, কে স্পিক করতো, কবি স্পিক করতো। কবি কথা বলতো ইনডিফারেন্টলি, উদাসীন ভাবে, মানে বাবার সাথে উদাসীন ভাবে কথা বলতো। মানে বাবার সাথে কোনো একজন সন্তান, কোনো একটা ছেলে উদাসীন ভাবে কথা বলতো, এটা বোঝানো হয়েছে। তার মানে হচ্ছে আমরা শৈশবে ছোটবেলায় কিন্তু আমরা বাবার প্রতি অতটা যত্নশীল থাকতাম না। আমরা বাবাকে অনেক বেশি চিন্তা করতাম, এই লোক খালি কাজ করবে, এই লোক আমাদেরকে খাওয়াবে পড়াবে, এই বিষয়গুলো আমরা ফিল করতাম না। এক কথা হচ্ছে যে ফিল করতাম না। দেখো তোমরা এখানে যারা আছো, এই কবিতার মাধ্যমে তোমাদের অনেক কিছু শেখার আছে। বাবাকে কখনো আমরা বলতে পারি না, মাকে যতটা আমরা সিম্পলি বলতে পারি, বাবাকে আমরা বলতে পারি না বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি। বাবাকে কখনো বলা হয়ে ওঠে না যে বাবা তোমার আত্মত্যাগ, তোমার এই ভালোবাসার বহিঃপ্রকাশ কখনো আমার ঋণের যে খাতা, এই ঋণের খাতায় আমি কখনো কমাতে পারবো না। তোমার ঋণগুলো শুধু আমার খাতায় উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। সো এইখানে কবি এমন কথা বলতে চেয়েছেন যে স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, তার সাথে উদাসীনভাবে কথা বলতাম বা তার সাথে উদাসীনভাবে কথা বলা হয়। সো এখানে বাবার প্রতি যে যত্নশীলতা আমাদের নেই, সেই বিষয়টা এখানে কবি সুন্দরভাবে তুলে ধরেছেন। ঠিক আছে, যে এটা একটা আমাদের এমন একটা মানসিক অবস্থা যেখানে আবেগের অভাব মানে থাকে, যেখানে কি থাকে, হ্যাঁ আবেগের অভাব থাকে, এইটা আমরা বুঝাতে চেয়েছে, আমরা বুঝতে পারলাম। সো এখানে দেখো বাস্তবিকভাবে যদি তোমরা চিন্তা করো, আমরা কিন্তু শৈশবকালে বা যখন ছোট ছিলাম, বাবাদের যে অবদান, এই অবদানগুলোকে আমরা স্বীকার করতে চাইতাম না। বাবাকে কখনো বলা হয়ে ওঠেনি যে বাবা তোমাকে ভালোবাসি, বাবা তোমার আত্মত্যাগ, তোমার এই ভালোবাসার বহিঃপ্রকাশগুলো, তোমার এই এত এত পরিশ্রম, আমাদের জন্য এত এত পরিশ্রম, এত জিনিসগুলো করছো, আমরা তোমাকে কখনোই ভালোবেসে প্রকাশ করতে পারিনি। এই বিষয়গুলো কিন্তু আমরা কোনো না কোনো সময় রিয়েলাইজ করব। দেখো একজন বাবাই জানে তার সন্তানের, এই যে তোমরা এখানে ক্লাস করছো, তোমরা এখানে এমবি খরচ করছো অথবা ওয়াইফাই ইউজ করছো, তোমার হাতের যে মোবাইলটি, স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 95% অথবা 98%ই বলা যায় আমাদের যেই মোবাইল এসেছে সেটা মায়ের কাছ থেকে আসে না, সেটা হচ্ছে আমাদের বাবাদের কাছ থেকে আসে। সো বাবারা যে কি পরিশ্রম সহ্য করেন তাদের কর্মক্ষেত্রে, তারা হচ্ছে তোমাকে আমাকে ভালো রাখার জন্য এত এত বেশি পরিশ্রম করেন, সেটা আমরা হয়তো কোনো এক সময় বুঝি, যখন আমরা বড় হই, যখন আমরা বুঝতে শিখি, যখন আমরা নিজেরাও বাবা হই, তখন হয়তো বুঝতে পারি। তখন পর্যন্ত কিন্তু বাবারা হয়তো বেঁচে থাকে না। বিশেষ করে আমার বাবাও কিন্তু অনেক আগে মারা গিয়েছে।
তো বাবার যে পরিশ্রম, বাবার যে আত্মত্যাগ, এটার জন্য যে বহিঃপ্রকাশ, এটার জন্য যে বাবাকে একটু ভালোভাবে জড়িয়ে ধরে বলবো যে বাবা তুমি অনেক পরিশ্রম করো আমাদের জন্য, আমি ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণে কাজ করে যাব, এরকম বিষয়গুলো কিন্তু আমরা কখনো বলতে পারি না। তো এখানে তোমাদেরকে একটা শিক্ষণীয় বিষয় বলবো যে তোমরা এখন যারা আছো ফ্যামিলিতে, তোমাদের বাবারা যে কষ্ট করে তাদের জন্য একটু ভাববা। তোমার বাবার যে ডেইলি ওয়ার্কস, ধরো বাবা যে পরিশ্রম করে যেখানেই কাজ করুক না কেন, হয়তো অনেক বড় দালান কোঠায়, অথবা অনেক বড় ফার্মে, অথবা মাঠে ঘাটে, যেখানেই কাজ করুক না কেন, তোমার বাবা হচ্ছে তোমার কাছে রিয়েল হিরো। তোমার বাবাকে কখনো ছোট হিসাবে দেখবা না। তোমার বাবা যদি একটা রিক্সাও চালিয়ে তোমাকে পড়াশোনা করায়, অথবা তোমাদের জীবন নির্বাহের ক্ষেত্রে কাজ করে যায়, তোমাদের খাবার জোগানোর জন্য কাজ করে যায়, সেই বাবাকে সব সময় নিজের অন্তরের অন্তঃস্থল থেকে শুধু তো ভালোই বাসবা না, বাবাকে প্রকাশ করবা। এইভাবে বলবা না কখনো বলা হয়ে উঠিনি বাবা তোমাকে ভালোবাসি, না, বাবাদেরকে ভালোবাসতে হয়, বাবারা ভালোবাসে, বাবাদেরকেও ভালোবাসতে হয়। সো এই যে দেখো, তুমি যখন বড় হয়ে বুঝবা যে বাবাদেরকে ভালোবাসতে হবে, বা তোমার মনের মধ্যে একটা বিষয় চলে আসলো, আরে বাবা এত কষ্ট করতো আমাদের জন্য, এই যে করতো, এটা যেন আফসোসের কারণ না হয়। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তকে তুমি তোমার বাবার সময়গুলোকে রাঙিয়ে তোলো, বাবার জন্য দোয়া করো, বাবাকে বলো যে বাবা তুমি এত এত কিছু করছো, তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই, এটা অবশ্যই প্রকাশ করবা। আর বাবা যেটা চায়, তোমাকে ধরো এত কষ্ট করে পড়াচ্ছেন, তোমাকে মোবাইল দিচ্ছেন, তোমাকে পড়ানোর জন্য তিনি যে এত পরিশ্রম করেন, তার কথাগুলো চিন্তা করলেও তুমি কি করতে পারো, তোমার পরিশ্রমকে আরো বেশি বাড়িয়ে দিতে পারো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই যে এই লাইন থেকে কি বোঝানো হয়েছে, আমরা শৈশবকালে বাবাদের যেই বাবাদের সাথে যে কথা বলা, বা বাবাদের ব্যাপারে যে আমরা উদাসীন ছিলাম, তাদের যে আত্মত্যাগ, তাদের যে পরিশ্রম, তাদের যেই মূল্যায়ন, এই মূল্যায়নগুলো আমরা উপেক্ষা করতাম। আমরা কি করতাম? উপেক্ষা করতাম। সো সেটা আমরা উপেক্ষা করব না, এটাই কবি এখানে বুঝাতে চেয়েছেন যে করতো, তিনি করতো, বাট তোমরা যারা আছো এখানে কিন্তু সেটা না করবা। ঠিক আছে? আচ্ছা, আসো এবার বলছো হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল্ড। এখানে তিনি যেই বিষয়টা বুঝাতে চেয়েছেন যে হু হ্যাড, যিনি, হ্যাড ড্রাইভেন আউট, এখানে মানে হচ্ছে এটা জাস্ট একটা প্রতীকী অর্থ। হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল্ড, তিনি শীতটা কি হারিয়ে দিয়েছেন, শীতটা কমিয়ে দিয়েছেন, এরকম বিষয়। উষ্ণতার জন্য তিনি হচ্ছে কাজ করে গেছেন, এখানে তিনি উষ্ণতার জন্য কাজ করেছেন এরকম বিষয় না, ইনি এমন কাজ করেছেন, খাবার জোগানো, পড়ালেখা, তারপর হচ্ছে বেসিক যত নিডস আছে তোমার, সবগুলোই তিনি কি করতেন? জোগাড় করতেন। এটা এমন ভাবে বোঝানো হয়েছে, এটা এমন ভাবে বোঝানো হয় নাই যে না, এটা তিনি শুধু প্রতিদিন ঘরগুলো গরম করতেন, শীত দূর করতেন, এটা এরকম না। বাবার যে আসলে নীরব ভালোবাসা এবং তার যে কাজ, এই কাজগুলো এটাতে প্রকাশ পেয়েছে এই সেন্টেন্সে। হু রিলেটিভ প্রনাউন হ্যাড ড্রাইভেন, এইখানে হু হ্যাড ড্রাইভেন আউট, ড্রাইভ আউট মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, দ্য কোল্ড আর্টিকেল অ্যান্ড কোল্ড হচ্ছে কি নাউন। তার মানে হচ্ছে এইখানে তিনি বলতে চেয়েছেন কবি যে বাবা এই যে শীতকে তাড়িয়ে দিচ্ছেন, শীতকে কমিয়ে দিচ্ছেন, এটা দ্বারা এমন না, এটা দ্বারা বোঝানো হয়েছে তোমার যত প্রয়োজন, তোমার যত কিছু দরকার, সবকিছু তিনি কি করছেন তোমার জন্য, এটা বোঝানো হয়েছে। ঠিক আছে? ওকে, তার মানে হচ্ছে এখানে একটা গভীর গভীর একটা অর্থ, মিনিং দেওয়া হয়েছে। পরিবারের সুরক্ষা এবং আরামের জন্য, ধরো তোমার আমার পরিবারের জন্য, পরিবারের সুরক্ষা এবং আরামের জন্য তিনি সবকিছুই করতেন, এটা এমন ভাবে বোঝানো হয়েছে। এরপর দেখো কি বলেছে, অ্যান্ড পলিশড মাই গুড শুজ অ্যাজ ওয়েল। দেখো এখানে বাবার কাজের বা ভালোবাসার প্রকাশ করতে গিয়ে কবি আরেকটা বাক্য তিনি বলেছেন, পলিশড। জুতা পালিশ করা আমরা বলি না, জুতা কি করা? পালিশ করা। তার মানে হচ্ছে তিনি জুতা পরিষ্কার করতেন, মাই গুড শুজ অ্যাজ ওয়েল। তার মানে হচ্ছে এখানে বুঝাচ্ছেন সন্তানের যেই, খেয়াল করে দেখো, সন্তানের ভবিষ্যৎকে আরো সুশৃঙ্খল এবং গর্বিত করার জন্য তিনি হচ্ছে ছোট ছোট কাজগুলো করতেন। এটাও একটা ভালোবাসার নিঃশব্দ বহিঃপ্রকাশ, যেখানে কবি তা উপলব্ধি করতে পারতেন না তখন, ওই সময়ে কবি সেটাকে উপলব্ধি করতে পারতেন না। তো এটা বলছেন পলিশ মাই গুড শুজ অ্যাজ ওয়েল, এবং কবির যে জুতাগুলো, এই জুতাগুলো কি পরিষ্কার করে দিতেন। ঠিক আছে? and then what did I know, দেখো এখানে কবি খুব আফসোসের স্বরে, ঠিক আছে, মানে তিনি এমন ভাবে বলতেন, আমি কি জানতাম, আমি কি জানতাম, এটা হচ্ছে রিপিটেশনের কবির অনুতাপ বা উপলব্ধি বুঝাচ্ছে, আফসোসকে বুঝাচ্ছে।
যে স্বাভাবিকভাবে আমরা যখন বড় হব, ধরো আমাদের যখন সন্তান হবে, যখন বাবা হব, তখনও আমাদের কাছে একটা রিয়েলাইজ হবে, ইস বাবা না কত কষ্ট করতেন, এটা অনুতাপ সৃষ্টি হতো, আফসোস হতো। ঠিক আছে, এটাই এনে বলেছেন, হোয়াট ডিড আই নো, আমি কি জানতাম, হোয়াট ডিড আই নো, আমি কি জানতাম, অফ লাভ অস্টার অ্যান্ড লোনলি অফিসেস। খেয়াল করে দেখো, কোনো না কোনো একটা সময় আমি তুমি বুঝতে পারবো, আমি তুমি কি করতে পারবো, বুঝতে পারবো। কি বুঝতে পারবো যেন, দেখো আমরা বুঝতে পারবো, এইখানে দেখো কোয়েশ্চার মানে হচ্ছে সংযমী, অর্থ না জানলে লিখে রাখো, সংযমী বা কঠোর সংযমী। ঠিক আছে, লাভস অর্চার ভালোবাসার কঠোর সংযম, লাভস ভালোবাসার কঠোর সংযম। এটা এখানে একটা রূপক অর্থ প্রকাশ পেয়েছে। রূপক অর্থ মানে কি, যেটা দ্বারা মানে তুমি একটু অন্যভাবে বলেছে, বাট তোমাকে বুঝতে হবে এই বিষয়টা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আর লোনলি অফিসেস, লোনলি মানে হচ্ছে একাকিত্ব। এখানে আমি তোমাদেরকে একটু বলি, হ্যাঁ এটা একটু বোঝানোর জায়গা আছে। তোমরা অনেকে হয়তো ভাবো যে ভাইয়া এই লোনলি অফিসেস আবার কি। হ্যাঁ, লনলি অফিসেস মানে কি, দেখো অর্চের মানে হচ্ছে এমন ভালোবাসা যেটা হচ্ছে শৃঙ্খল ও কঠোরতার মাধ্যমে প্রকাশ পায়। দেখো কঠোর ভাবে যেই ভালোবাসা দেওয়া হয়, যেমন বাবাদের ভালোবাসা হচ্ছে এরকম, মানে তোমাকে সবকিছুই দিবে, তোমাকে সবকিছুই দিবে, আবার তোমাকে শাসন করার চেষ্টা করবে, তোমার জীবনটা যেন সুশৃঙ্খল হয় সেভাবে তিনি কাজ করে যাবেন। তো লাভ অর্চের মানে বুঝাচ্ছে ভালোবাসার যে কঠোর সংযমী হয়ে স্বাভাবিকভাবে, মানে এটা এমন ভাবে বোঝাচ্ছে, বাবা আমি তোমাকে সব দিচ্ছি, সব করতেছি, আবার তোমাকে ভালোবাসতেছি, বিষয়টা এমন দাঁড়াচ্ছে। আর লনলি অফিসেস মানে হচ্ছে এইখানে বোঝানো হয়েছে একাকিত্ব বা নিঃসঙ্গ কর্তব্য, তার যে নিঃসঙ্গ দায়িত্ব কর্তব্য আছে। পিতারা কিন্তু মানে এমন ভাবে কাজ করে যান। লনলি অফিসেস, লনলি অফিসেস ধরো তুমি একটা অফিসে একা একা কাজ করতেছো, একা একা কাজ করতেছো, একা একা প্রেশার নিচ্ছ, কেউ তোমাকে দেখতেছে না। তা এটা মানে কি জানো, এটা দ্বারা বোঝাচ্ছে তুমি নিঃসঙ্গ অবস্থায় আছো এবং তুমি যে কোনো কাজ করছো, এটা তুমি কারো কাছ থেকে কি পাচ্ছ না, তুমি কারো কাছ থেকে কোনো কৃতজ্ঞতা পাচ্ছ না, কোনো প্রতিদান পাচ্ছ না। তার মানে বাবাদের এই যে স্যাক্রিফাইস, বাবাদের এই কাজগুলোকে এমন ভাবে মানে রূপক অর্থে ব্যবহার করেছেন কবি, যে লোনলি অফিসেস তিনি তার যে নিঃসঙ্গ কর্তব্য, তার যে একাকিত্ব কর্তব্য, যিনি কাজ করেই যাচ্ছেন এবং কাউকে কোনোভাবে বুঝতে দেন না যে আমার অনেক পরিশ্রম হচ্ছে, আমি অনেক বেশি পরিশ্রম করছি, বাট তিনি কাজ করে যাচ্ছেন। তো এখানে লোনলি অফিসেস দ্বারা বুঝিয়েছেন নিঃসঙ্গ বা একাকিত্ব যে কর্তব্য। এখানে অফিসে কি হয়, অফিসে কি খেলাধুলা হয়, অফিসে কি মজা মাস্তি হয় না, অফিসে অবশ্যই কি কর্তব্য পালন করা হয়। তার মানে এটা বোঝানো হয়েছে যে বাবার যে একাকিত্ব কর্তব্য, যে একা একা হেঁটে যাওয়া, একা একা পরিশ্রম করে যাওয়া, তার পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য, পরিবারের মানুষগুলোকে আরো বেশি অনেক ভালোভাবে আহ রাখার জন্য, এই বিষয়টা এখানে বলা হয়েছে যে তার যে ভালোবাসা, এটার মাধ্যমে কবির যে দায়িত্ব এবং শৃঙ্খলার মাধ্যমে সেটা আসলে বোঝা কঠিন ছিল। বোঝা কি ছিল, কঠিন ছিল। সো এখানে আমরা মোটামুটি আমাদের 3টা স্তবকই শেষ করলাম এবং আমি স্তবক শেষ করে তোমাদেরকে এখন নিয়ে যাব এমসিকিউ এবং রিটেন প্রিপারেশনে, যে আসলে তোমাদের এমসিকিউ কিভাবে আসতে পারে এবং রিটেন এখান থেকে কি কি আসতে পারে। ওকে, সো আমরা চলে যাচ্ছি এমসিকিউতে। এমসিকিউতে আমাদের কি আছে একটু খেয়াল করো, এখানে 3টা প্রশ্ন আছে, তোমরা নিজেরা একটু চেষ্টা করবে এবং খুব যারা সহজ ভাবে বুঝতে পেরেছো, যারা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। সবাই অ্যান্সার করো। ওকে, দ্রুত অ্যান্সার করো। ওকে, আমি দেখতে পাচ্ছি তোমরা অ্যান্সার করছো। যদি অ্যান্সার করে থাকো তাহলে হচ্ছে এখানে আমি আনসার দেওয়ার আগে তোমাদেরকে একটু জাস্ট কি করে দেই, সামারি করে দেই। সামারি করলে তোমাদের অ্যান্সার বুঝাতে আরো সহজ হবে। খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে যে রবিবার গুলো তো আমার বাবা হচ্ছে তাড়াতাড়ি উঠতেন,
কবির বাবা এখানে তাড়াতাড়ি উঠতেন এবং তিনি হচ্ছে যে এই কঠোর মানে কঠিন বা তীব্র শীতের মধ্যে কাপড় পরিধান করতেন এবং তার যেই ব্যথা অথবা তার যে ব্যথা হইতো কিসের মাধ্যমে, ফাটা হাতগুলোতে, যেগুলো হচ্ছে তার পরিশ্রমের কারণে হতো, তার যে কঠিন এই যে উইক ডে ওয়েদার মানে হচ্ছে যে তার বাস্তব কঠিন যে সময়গুলো কাটতো তার উইক ডেতে মানে হচ্ছে কাজের দিনগুলোতে, সেখানে প্রকাশ করেছে। এবং তিনি হচ্ছে দাউ দাউ করে আগুন জ্বালাতেন এবং কেউই তাকে কি হচ্ছে কৃতজ্ঞতা বা হচ্ছে থ্যাঙ্কস ধন্যবাদ দিত না। এবং এখানে কবিতার বিষয়গুলো তুলে ধরেছেন। তিনি হচ্ছেন উঠতেন, দেখতেন বা অনুভব করতেন যে শীতগুলো কমে গেছে কারণ তার বাবার প্রচেষ্টার কারণে। এরপরে তারপর হচ্ছে যখন উষ্ণ হতো বাবা তখন ডাকতেন এবং তার সে উঠতো মানে হচ্ছে কবি উঠতেন। এবং হচ্ছে যে বাবার যে ক্রনিক অ্যাঙ্গার্স মানে হচ্ছে বাবার যে রীতিমতো একটু হালকা কি নিয়ে ভাব নিয়ে থাকা, একটু শাসন ভারের মতো থাকা, এই বিষয়টা বলে বোঝানোর চেষ্টা করেছেন। তারপরে বাবার প্রতি হচ্ছে যে উদাসীন ভাবে থাকতাম আমরা, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এবং যিনি কিনা এই যে হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল্ড মানে হচ্ছে এখানে ড্রাইভেন আউট দ্য কোল্ড না, শীতকে তিনি তাড়িয়ে দিতেন এরকম না, যত প্রয়োজন যত কিছু দরকার সবকিছুই তিনি কি করতেন সামাল দিতেন, এই জিনিসটা বোঝানো হয়েছে। ঠিক আছে। এন্ড দেন লাস্টে তার বাবার মানে হচ্ছে রিয়েলাইজ করে তিনি যখন বুঝতে পেরেছেন, অনুতাপ করে তখন বলেছিলেন যে লাভ চয়েসার তার যে ভালোবাসার কঠোর সংযম এবং তার যেই একাকিত্ব মানে একাকিত্ব যে চেষ্টা, একাকিত্ব যে কর্তব্য পালন, এই যেগুলো হচ্ছে কোনো ইয়ে ছাড়া স্বার্থ ছাড়া, সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। তো আমাদের প্রথম প্রশ্নটা দেখো, হোয়াট ডাজ দ্য ফাদার ডু অন সানডেজ ইভেন ইন দ্য কোল্ড। তার মানে হচ্ছে যে এই যে রবিবারগুলোতে কি করতেন, ঘুমাতেন, তিনি ঘুমাতেন, তিনি কি শুয়ে থাকতেন, গো ফর ওয়াক, নো, গেট আপ আর্লি, গেট আপ আর্লি। এবার দেখো, হোয়াট ডাজ ফাদার পারফর্ম উইথ হিজ ক্র্যাকড হ্যান্ডস। দেখো তার বাবা তার এই যে ফাটা হাতগুলো দিয়ে কি করতেন, তিনি কি রান্না করতেন? কবিতা কি রান্না করার কথা বলেছে, গার্ডিং এর কথা বলা হয়েছে, রিডিং এর কথা বলা হয়েছে, নাকি মেকিং ফায়ার্স? তিনি আগুন জ্বালাতেন যাতে করে তার বাচ্চা কাচ্চারা সুরক্ষিত থাকে। এরপরে দেখো কি বলেছে, ওয়াই ডাজ দ্য স্পিকার সে নো ওয়ান এভার থ্যাঙ্কড হিম। কেউই তাকে কি করতো না, কোনো কৃতজ্ঞতা প্রকাশ করতো না। তার মানে কি, দ্য ফাদার ডিডন্ট ডু মাস অন সানডেজ, নো। দ্য ফাদার ডিডন্ট এক্সপেক্ট থ্যাঙ্কস, নো। এখানে বলেছে দ্য স্পিকার এন্ড আদার্স ডিড নট অ্যাপ্রিসিয়েট ফাদার্স এফোর্টস, দ্য ফাদার এক্সপেক্টেড রিকগনিশন। তার মানে দি স্পিকার তার বাবা মানে স্পিকার কবি এবং আদার্স ডিড নট অ্যাপ্রিসিয়েট দ্য ফাদার্স এফোর্ট, তার বাবার যে এফোর্ট ছিল সেই এফোর্ট গুলো তিনি কি করতেন না, কেউই কৃতজ্ঞতায় বলতেন না। ওকে, আচ্ছা। সো আশা করি তোমরা সবাই অ্যান্সার করতে পেরেছো। তিনটার মধ্যে তিনটা কার কার হয়েছে দেখো। এই কবিতাটা তোমরা এর আগেও পড়েছো, বাট আজকে পড়ার পরে তোমাদের কেমন লাগছে একটু জানাবে, তোমাদের কেমন লাগছে এবং তোমরা প্রশ্নের উত্তর দিতে পারতেছো কিনা একটু জানাও। দেখো আমরা এমসিকিউ যেহেতু প্র্যাকটিস করছি, পরবর্তী আরো 3টা এমসিকিউ আছে তোমাদের জন্য, অ্যান্সার করবো। ওকে, দ্রুত অ্যান্সার দাও। Now, how does the speaker feel about their father's efforts now? তার মানে হচ্ছে ওকে, যে বাবাদের যে এফোর্ট ছিল স্পিকার কি ফিল করতেন, প্রাউড, গ্রেটফুল, ইনডিফারেন্ট নাকি অ্যাংরি? সো আমাদের কবিতায় সুন্দরভাবে ছিল যে স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, উদাসীন থাকতেন, কি থাকতেন, উদাসীন থাকতেন, কি থাকতেন তিনি, উদাসীন থাকতেন। তার মানে এখানে প্রাউড, তখনও গর্ব করে বলতেন না, কৃতজ্ঞতা প্রকাশ করতেন না, গ্রেটফুল মানে কৃতজ্ঞতা প্রকাশ করতেন না, রাগও হইতো না। ঠিক আছে, কবি কি রাগ হইতো না, তিনি হচ্ছে ইনডিফারেন্ট থাকতো, উদাসীন থাকতো, কি থাকতো, উদাসীন থাকতো। দ্যাট মিনস আমাদের অ্যান্সারটা কি হবে, ইনডিফারেন্ট, উদাসীন। আবার দেখো, হোয়াট ইজ দ্য স্পিকার অ্যাফ্রেড অফ ইন দ্য হাউস। ওই যে আমাদের এখানে বলা হচ্ছে ক্রনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস, আমরা বাবাদের কি ভয় থাকতাম না একটু? সো এখানে কিন্তু কবিতার লাইনে বলা ছিল অ্যাংরি গেস্ট, গেস্ট সম্পর্কে না, দ্য কোল্ড সম্পর্কে না, দ্য ফাদার্স ডিসঅ্যাপয়েন্টমেন্ট না, ক্রনিক অ্যাঙ্গার্স। কবিতার লাইন থেকে সুন্দরভাবে এখানে প্রশ্ন একটা বানিয়ে দেওয়া হয়েছে। সো তোমরা খেয়াল করে দেখো, তোমরা যারা হচ্ছে এইভাবে পড়ছো, তোমরা যারা পয়েম গুলো এইভাবে পড়বা, দেখো ইংরেজি
কবিতাগুলো আসলে খুব মজার, বুঝতে গেলে অনেক অনেক মজা। যেমন এখান থেকে তুমি বাস্তবিক অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবা, বাস্তবিক অনেক কিছু, বাবাকে নিয়ে অনেক কিছু শেখা সম্ভব। আমি তোমাদেরকে বলবো যে পয়েম যখন পড়বা, দেখো তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু পয়েম মাত্র 4টা, ড্রিমস 2টা, তারপর হচ্ছে স্কুল বয় একটা, আর হচ্ছে দোজ উইন্টার সানডেজ, এই 4টাই। তো এই 4টা ভালো করে পড়লে তার কোনো টেনশন নাই, তাই না? একজন বলছে উনি এখন ইনডিফারেন্ট থাকতো। হ্যাঁ, ওইখানে কবিতায় বলা হয়েছে ফিল অ্যাবাউট দ্য, এখানে কবিতার জন্য বলা হয়েছে যে এটা কি থাকতো। এখন অনেকে বলে ভাই নাও এখন কি, এখন কি সেটা কিন্তু বলে নাই। এখন যে কবিতায় কোনো সে বলছে থ্যাঙ্কস টু মাই ফাদার, ওকে। এরপর দেখো হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। হ্যাঁ দেখো তোমাদের এটা রিটেনও আসতে পারে, এইভাবে তোমরা যখন লিখবা যে আসলে তখন লিখতা বানিয়ে বানিয়ে লিখবা, তখন তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা যে এখানে সেন্ট্রাল থিমটা কি। মূল যে থিমটা সেটা হচ্ছে দ্য ফাদার্স লাভ অ্যান্ড স্যাক্রিফাইস, চাইল্ডহুড মেমোরিজ নো, তারপর হচ্ছে দ্য কোল্ড উইন্টার মর্নিংস নো, প্যারেন্টাল এক্সপেকটেশন নো, অবশ্যই কি দ্য ফাদার্স লাভ অ্যান্ড স্যাক্রিফাইস, বাবার ভালোবাসা এবং উৎসর্গ বা ত্যাগ, তাই না? ওকে, এবার আসো নেক্সট নেক্সট নেক্সট। আচ্ছা রিটার্ন পরে যাচ্ছি, রিটার্নের আগে হচ্ছে ইয়েস আরো 2টা প্রশ্ন, আর 2টা প্রশ্ন আনসার করো। আচ্ছা এগুলো অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে তোমাদের বেসিক এক্স বই থেকে, বইতে দেখো মনে রাখবা টেক্সট বুক তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যারা এসএসসি স্টুডেন্ট আছো যেখানেই তোমার লাগবেই, মাস্ট। সো এটা হচ্ছে মাস্ট রিড, শেষ করে ফেলবা। নতুন এডিশনটা তোমাদের কেমন লাগছে বলো তো এই বইয়ের? ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, ভালো লেগেছে। আসো কি বলেছে, হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই লাভস অর্চার অ্যান্ড লনলি অফিসেস। তোমাদেরকে বুঝিয়েছি আমি, ঠিক আছে, যে এইখানে লাভস অর্চার মানে হচ্ছে কঠোর ভালোবাসা এবং হচ্ছে কি আইসোলেশন মানে হচ্ছে একাকিত্ব, একাকিত্ব বা বিচ্ছিন্নতা বোঝাচ্ছে। তা লাভ ইজ ডিমান্ডিং অ্যান্ড আইসোলেটিং, হ্যাঁ এটা হইতে পারে। জয়ফুল, লাভ ইজ জয়ফুল অ্যান্ড ইজি, না ইজি হবে কেন? লাভ ইজ শেয়ার্ড উইথ মেনি পিপল, নো। লাভ ইজ ডেইলি রুটিন, নো। তার মানে স্পিকার এখানে বুঝিয়েছে যে ভালোবাসার যে সংযম, ডিমান্ডিং, যে ধরো তোমার দরকার কিন্তু তুমি এটা বুঝাতে চাচ্ছ না, মানে ডিমান্ড। ধরো তোমার এটা দরকার তুমি পাচ্ছ না, এটা হচ্ছে কি ডিমান্ড। আর লনলি অফিস, লনলি অফিস মানে কি বিচ্ছিন্নতা বা একাকিত্ব। সো আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি প্রথম অপশনটাই মিলে যাচ্ছে, লাভ ইজ ডিমান্ডিং অ্যান্ড আইসোলেটিং। তার মানে জয়ফুল অ্যান্ড ইজি, ভালোবাসা এত ইজি না যে তুমি চাইলেই দিতে পারবা। তারপর দেখো ওয়াই ডাজ দ্য স্পিকার মেনশন দ্য পলিশিং অফ গুড শুজ। এই যে গুড শুজ দ্বারা তিনি আসলে কি বুঝিয়েছেন? ওকে, এম্পাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ শুজ, নাউজুবিল্লাহ, জুতার গুরুত্ব বুঝাইছে না। তারপর হচ্ছে টু শো অফ দেয়ার গুড শুজ, না। এখানে কবি কি তার দামি ভালো জুতা ছিল এটা শো অফ করছে? না, এটা শো অফ করে নাই। টু ইন্ডিকেট দ্য স্পিকারস লাভ ফর ফ্যাশন, না। এখন অনেক বলবে ভাইয়া এই কবি মনে হয় খুব ভালো জুতা কিনতেন, ওই জুতা এই জন্য গুড শুজ বলছে, না। এখানে বোঝানো হয়েছে টু হাইলাইট দ্য ফাদার্স ডেডিকেশন, এই যে জুতাগুলো মুছে দিচ্ছে এটা হচ্ছে বাবার ডেডিকেশনকে তুলে ধরা হয়েছে, আর কিছু না। এখানে জুতাগুলো অনেক ভালো ছিল, জুতাগুলো অনেক দামি ছিল, ঠিক আছে, উনি অনেক ফ্যাশনেবল ছিলেন, কবি যিনি মানে স্পিকার মানে কবি উনি খুব ফ্যাশনেবল ছিলেন, এরকম কিছু না। আমাদের অ্যান্সার কি হবে? টু হাইলাইট দ্য ফাদার্স ডেডিকেশন। ওকে, আচ্ছা এবার আসো আমরা চলে যাই আমাদের পরবর্তীতে, খেয়াল করে দেখবো রিটেন তোমাদের ঢাকা ইউনিভার্সিটি অথবা জগন্নাথ ইউনিভার্সিটিতে রিটেন কিভাবে আসতে পারে এখান থেকে। হ্যাঁ এটা হচ্ছে এই রিটেন গুলো আমি বেসিক হ্যাক্স বই থেকে নিয়েছি, তোমরা হয়তো ছোট ছোট করে দেখছো, যাদের কাছে আছে 200 কত নাম্বার পেজ যেন, ওইখানে তুমি দেখলেই পেয়ে যাবা। খুব রিটেন গুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমি সেখান থেকেই তুলে দিয়েছি। এখানে দেখো কি বলা আছে, এক্সপ্লেইন দ্য ইনার মেসেজ অফ দ্য গিভেন পার্ট অফ দ্য পোয়েম। এই যে প্রথম যে স্তবকটি, এই স্তবক দিয়ে আসলে কি কি বোঝানো হয়েছে,
হ্যাঁ, এটা তোমরা এক্সপ্লেন করবা। কি করবা? এক্সপ্লেন করবা। মনে রাখবা তোমাদের ডিউ এবং জেএনইউ জগন্নাথ ইউনিভার্সিটি দুইটাতে কিন্তু এক্সপ্লেনেশন আছে। এক্সপ্লেনেশন টপিকটা দুইটাতেই আছে, ঢাবিতেও আছে আবার জগন্নাথও আছে। যেহেতু ঢাবি এবং জগন্নাথ দুইটাতেই আছে তাহলে তোমাকে ওইভাবেই পড়তে হবে। তাহলে শুরুতে কি লিখতে পারো? ইন দিস পার্ট অফ দ্য পোয়েম, মানে পোয়েমের এই জায়গায় দ্য স্পিকার ডেসক্রাইবস, হ্যাঁ, কবি ডেসক্রাইব বর্ণনা করেছেন হিজ ফাদার্স রুটিন অন সানডে মর্নিংস, তার বাবার প্রতিদিন প্রতি রবিবারের যে রুটিনটা তিনি প্রথম কি করেছেন? এক্সপ্লেন করেছেন। তারপর বলেছে দ্য ফাদার ওয়েকস আপ আর্লি, বাবা ঘুম থেকে উঠতেন দ্রুত, ইভেন ইন দ্য ভিটারলি কোল্ড অ্যান্ড ডার্ক কন্ডিশন, মানে তীব্র শীত এবং অন্ধকারের অবস্থায়ও, অফ উইন্টার, শীতের সকালটায় আর কি। অ্যান্ড হি কেয়ারফুললি ড্রেসেস হিমসেলফ, তিনি হচ্ছে খুব সতর্কতার সহিত জামাগুলো পরতেন যাতে করে ডিস্টার্ব ফিল না হয় অন্যদের। ঠিক আছে ভাই, পয়েন্ট থেকে কি রিটেন আসবে? আসতে পারে, আসতে পারে, আসতে পারে, আসবে, আসবে, আসতে পারে। তা দেখো, হিজ হ্যান্ডস আর রাফ অ্যান্ড ক্র্যাকড ফ্রম লেবার হি ডাজ ডিউরিং দ্য উইকডেজ, মানে তার কাজের দিনগুলোতে তিনি যে কাজ করতেন সেই কারণে কি হতো, তার এগুলা খুব ফেটে যেত হাতগুলো, এটা বোঝানো হয়েছে। বাট হি স্টিল টেকস দ্য টাইম টু কিন্ডল অ্যান্ড স্টক দ্য ফায়ার্স ইন দ্য হাউস, মানে সে এখনো কি আগুন জ্বালাতেন। প্রোভাইডিং ওয়ার্মথ ফর দ্য ফ্যামিলি, প্রোভাইডিং সরবরাহ করতে, উষ্ণতা সরবরাহ করতে, ফর দ্য ফ্যামিলি তার পরিবারের জন্য। ডেসপাইট দিস সেলফলেস অ্যাক্টস, এই যে নিঃস্বার্থ কাজগুলো, অফ লাভ ভালোবাসা, অ্যান্ড ডেডিকেশন এবং যে ত্যাগের, দ্য স্পিকার রিফ্লেক্টস দ্যাট নো ওয়ান এভার থ্যাঙ্কড হিজ ফাদার ফর দিস এফোর্টস, যে কবি এখানে বুঝাতে চেয়েছেন যে কেউই তাকে কি ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করতো না। দিস পার্ট অফ দ্য পোয়েম এম্পাসাইজেস দ্য ফাদার্স unacknowledged sacrifice and lack of appreciation within the family, তার মানে এখানে বুঝেছে তার বাবার যে উচ্চ ডেডিকেশন ছিল, অনেক ত্যাগ ছিল, কিন্তু সেখানে কেউই, ফ্যামিলির কেউই তাকে কি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করতো না। এটা দ্বারা আমাদের প্রথম পার্টে কিন্তু এটাই বোঝানো হয়েছে, তাই না? দেখো, একটা কবিতাকে আর কত ভালোভাবে পড়বা। আমি এমন ভাবে তোমাদেরকে বলছি যে এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক তুমি পারবা, যে কোনো এমসিকিউ আসলেও পারবা, রিটেন আসলেও পারবা, ইনশাল্লাহ, কথা দিচ্ছি। আসো নেক্সট, এই যে দ্বিতীয় স্তবক দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে আমি যদি দেখাই। ইন দিস পার্ট অফ দ্য পোয়েম দ্য স্পিকার ওয়েকস আপ টু দ্য সাউন্ড অফ দ্য কোল্ড ক্র্যাকিং অ্যান্ড ব্রেকিং অ্যারাউন্ড দেম, মানে হচ্ছে এইখানে তিনি উঠতেন যে উষ্ণতা বাড়ছে কিন্তু শীত কমছে, এরকম অবস্থা বোঝাতে। once the father has warmed the room, যখন হচ্ছে যে গরম হতো, উষ্ণ হতো, he calls for the speaker to rise, ঘুম থেকে উঠতে বলতো এবং ড্রেস পরতো। however, যাই হোক, the speaker does so with a sense of fear, এখানে একটা ভয় কাজ করতো, anticipating recurring conflicts and tension within their households, যেখানে তার বাবার অনেক উদ্বিগ্নতা থাকতো বাট তিনি সেটা বুঝতে দিতেন না। ঠিক আছে, ওকে। অ্যান্ড লাস্ট পার্টে কি বলা হয়েছে এটা যদি আমরা এক্সপ্লেন করি তাহলে কি হয়। ইন দিস ফাইনাল পার্ট অফ দ্য পোয়েম দ্য স্পিকার রিফ্লেক্টস অন দেয়ার পাস্ট বিহেভিয়ার, মানে তার যে আগের যেই ব্যবহারগুলো সেখানে বুঝিয়েছে। দে অ্যাডমিট টু স্পিকিং ইনডিফারেন্টলি, মানে স্বাভাবিকভাবে উদাসীনভাবে কথা বলতো তার বাবার সাথে। হু হ্যাড সেলফলেসলি ড্রাইভেন আউট দ্য কোল্ড, এই ড্রাইভেন আউট দ্য কোল্ড মানে কি শীত তাড়ানো না, যে কোনো সমস্যা তাড়ানোর ক্ষেত্রে কাজ করতো। ইভেন পলিশড দেয়ার শুজ, তাদের বা তার জুতাগুলো পরিষ্কার করতো। দ্য স্পিকার এক্সপ্রেসেস রিগ্রেট, অনুতাপ করতো, ফর নট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝার জন্য, দ্য ডেপথ অফ দেয়ার ফাদার্স লাভ, তার ভালোবাসার, তার বাবার ভালোবাসার যে গভীরত্ব। রিকগনাইজিং ইট নাও অ্যাজ ফর্ম অফ অশ্চার অ্যান্ড লোনলি ডিভোশন দ্যাট দে হ্যাড নট অ্যাপ্রিসিয়েট বিফোর, তার মানে হচ্ছে এখানে অ্যাপ্রিসিয়েট যে করতো না এই বিষয়টা এখানে বলা হয়েছে। ঠিক আছে, ভাইয়া বইয়ের এগুলো ট্রান্সলেট থাকলে ভালো হতো, এগুলো ট্রান্সলেট করা আছে, ট্রান্সলেট করা আছে। ঠিক আছে, এই কবিতাটা খুব সুন্দরভাবে ট্রান্সলেট করা আছে। ওকে, সো আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে সকালটা তোমাদের আরো বেশি সুন্দর হোক এবং একেবারে দিনের শুরুটা তোমরা যেহেতু ক্লাস দিয়ে শুরু করছো, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মুহূর্ত তোমরা কাজে লাগাবা, এটাই আমি আশা এবং প্রত্যাশা করি। সো আজকের মতো বিদায় নিচ্ছি এবং টেক্সট বুক কেমন লাগছে এটা জানাবে। আর তোমরা অবশ্যই, তোমরা অনেকে জানিয়েছো যে ভাইয়া গ্রামার ভালো মানে পারতেছো না, তোমাদের এখন কাজ হচ্ছে শুধু প্র্যাকটিস করা। তোমরা যারা পেইড ব্যাচের আছো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন প্রত্যেকটা টপিক ধরে ধরে প্র্যাকটিস করবা। যেমন আমি এরপর থেকে কাল থেকে ইনশাল্লাহ তোমাদের T20 প্র্যাকটিস ক্লাস শুরু করব। তো তোমরা হচ্ছে যে এখান থেকে যে যে কোশ্চেনে প্রবলেম আছে
ইংলিশ ফাউন্ডেশন বই থেকে। সেই বই থেকে প্রবলেমগুলো আমাকে জানাবা, আমি সেখানে প্র্যাকটিস ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আগামী থেকে শুরু হবে, ঠিক আছে? ওকে। সো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবার প্রতি দোয়া এবং ভালোবাসা। ইংলিশ টেক্সট বুক নিয়ে আর নয় ভয়, তোমাদের সাথে আছে তোমাদের মহসিন ভাই। ইনশাল্লাহ সকল ভয়ের হবে জয়। সবাই ভালো থাকবে। আর একটু খাতায় লিখে রাখো যে এই বছরের সেরা একটা দিন, 2025 সালের সেরা একটা দিন হতে যাচ্ছে আমার 2রা জানুয়ারি 2025। সবাই লিখো, এই বছরের সেরা একটা দিন হতে যাচ্ছে। সবাই খাতায় লিখো। হ্যাঁ, 2025 সালের 2রা জানুয়ারি সেরা হতে যাচ্ছে, কারণ আজকের প্রত্যেকটা মুহূর্ত আমি পড়াশোনায় কাজে লাগাবো। প্রত্যেকটা মুহূর্ত বলতে ঘুম, খাওয়া, নামাজ এগুলো ছাড়া, অবশ্যই নামাজ পড়া, প্রত্যেকটা মুহূর্ত। অথবা তুমি লিখতে পারো সবচেয়ে বেশি পড়বো আমি আজকের দিনে। ঠিক আছে, এরকম একটা চ্যালেঞ্জ গ্রহণ করো। সবাই চ্যালেঞ্জ গ্রহণ করো যে আজকে সবচেয়ে বেশি পড়াশোনা করব আমি। নিজের সাথে একটা চ্যালেঞ্জ গ্রহণ করো এবং তারিখ দাও এবং সেই সময়টা দাও, এবং আজকে থেকে তুমি সবচেয়ে বেশি পড়বা, এটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও। ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে ইনশাল্লাহ আরেকটি মর্নিং শোতে। ইংলিশ টেক্সট বুকের ভয়, এবার হবে জয়। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।